আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু কনফার্ম করবেন। কে কোথা থেকে বলছেন একটু জানাবেন। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে বলছেন জানাবেন, এবং কথা এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু কনফার্ম করব কমেন্টসের মাধ্যমে। সবাই একটু জানাবো আমরা। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কনফার্ম করব। আমার এখান থেকে সবকিছু শো হচ্ছে, সব ঠিকঠাক আছে, চলতেছে। কথাও ক্লিয়ার, বোর্ডও ক্লিয়ার। আপনাদের সবার কিছু সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আর যে যেখান থেকে বলছেন যার যার জায়গা থেকে আমরা ক্লাসটা শেয়ার করে দিব। যার যার জায়গা থেকে আমরা ক্লাসটা শেয়ার করে দিব। আদিল আহমেদ, সবকিছু ঠিকঠাক। থ্যাংক ইউ সো মাচ আদিল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মোস্তাফিজুর রহমান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে সবাইকে ক্লাসটা দেখতে পারি। এবং আজকে যে গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস, এখানে লেখা দেখাই যাচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড। ইংরেজি সাহিত্যের একটা কি অভূতপূর্ব সৃষ্টি একটা পিরিয়ড আছে, নাম কি দ্য রোমান্টিক পিরিয়ড। আমরা জানি এখানে টোটাল হচ্ছে 8টা পিরিয়ড আছে, যে 8টা পিরিয়ড থেকে হচ্ছে বিভিন্ন প্রকারভেদগুলি বের হয়েছে। তার মধ্যে প্রথমটা আমরা জানি ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপর আমরা জানি মিডিল ইংলিশ পিরিয়ড। এই মিডিল ইংলিশ পিরিয়ডকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নরম্যান পিরিয়ড, একটা হচ্ছে দি এজ অফ চসার, আর একটা হচ্ছে ডার্ক এজ, রাইট? তারপর এখান থেকে চলে আসবে কি আমাদের রেনেসান্স পিরিয়ড। এই রেনেসান্স পিরিয়ডকে আমরা জানি আবার 4 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে আমাদের এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড অ্যান্ড কমনওয়েলথ পিরিয়ড, তাই না? এরপরে আসে হচ্ছে আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। সেই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আবার যে 3 ভাগে ভাগ করা হয়, তার প্রথমটা হচ্ছে রিস্টোরেশন পিরিয়ড, তারপর হচ্ছে দি অগাস্টান পিরিয়ড অ্যান্ড কি দি এজ অফ সেন্সিবিলিটি। এরপরে যে পিরিয়ডটা আসে, যেটা শুরু হয় 1798 সাল থেকে, সেটা হচ্ছে কি আমাদের আজকের এই ক্লাসের এই পিরিয়ডটার নাম কি দ্য রোমান্টিক পিরিয়ড। বুঝতে পেরেছি? এই রোমান্টিক পিরিয়ডের পরের যে পিরিয়ডটা আছে সেটা কি ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপর হচ্ছে মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। আমরা লিটারেচারের এক সিরিয়ালে আমরা ক্লাসগুলি শুরু করেছি, যেখান থেকে আজকে যে ক্লাসটা করছি এটা শুধু বিসিএস কেন্দ্রিক যদি আপনারা ভাবেন তাহলে ভুল করবেন। এটা হচ্ছে নবম গ্রেড থেকে শুরু করে একদম 20তম গ্রেড পর্যন্ত এখান থেকে আপনার কোশ্চেন আসবেই আসবে, আর প্রত্যেক বছরই আসতেছে। আপনারা কমন পাবেন এখান থেকে। প্রায় 2টা ঘন্টা ধরে আজকে ক্লাস নিব ইনশাল্লাহ। আপনারা 2টা ঘন্টা হচ্ছে ক্লাসটা জমজমট ভাবে দেখবেন, খাতা রাখবেন, কলম রাখবেন এবং কমেন্টস করতে থাকবেন যে সব ঠিকঠাক আছে কিনা, সবকিছু আমরা দেখতে পাচ্ছি কিনা। ওকে, এখানে কে তুহা জাহান চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর আলম, ওয়ালাইকুম আসসালাম। মোস্তাফিজুর 15+ শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। আপনারা এই যে একজন 15টা শেয়ার করেছে। আপনারা এখানে সীমা খাতুন আছেন, তুহা জাহান যারা আছেন, সবাই যার যার জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিব। ক্লাসটা সবাই দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে যে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস, আমি আর দেরি করছি না, যেহেতু লম্বা একটা ক্লাস নিব, খাতা কলম রাখবো এবং আমরা কমেন্টসের মাধ্যমে আমরা অ্যান্সারগুলি জানিয়ে দিব। ঠিক আছে? তাহলে আজকে যে আমাদের পিরিয়ড হচ্ছে কি দ্য রোমান্টিক পিরিয়ড। এখানে কিন্তু লিখে দিচ্ছে ছোট করে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। বিসিএস প্রাইমারি এনটিআরসি সহ নবম থেকে 20তম গ্রেডের নিয়োগ প্রস্তুতি। কোনো স্লাইড কোনো কিছু আপনাদের দেখাবো না। পরীক্ষার জন্য যেগুলি সবচেয়ে বেশি আসে, যে ইনফরমেশনগুলো আমার আপনার জানা দরকার, সেগুলো 1 বাই 1 আমি আপনাদের এখানে ডেলিভারি দিচ্ছি। একটু ক্লাসটা আমরা খেয়াল করি। ওকে, বিসমিল্লাহ করে তাহলে শুরু করলাম। লেখেন, খাতা কলম বের করেন, লেখেন। দ্য রোমান্টিক পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড যেটা শুরু হয় 1798 থেকে 1832 পর্যন্ত। ঠিক আছে? এই রোমান্টিক পিরিয়ডের যে সময়কালটা আছে, সময়কালটা নিয়ে অনেকের অনেকভাবে মতভেদ আছে। কিরকম? যে অনেকে বলছে 1798টা ফিক্সড, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে 1832-এর জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় 1830 আছে।
যদি অপশনে পরীক্ষা কিন্তু এটা বিসিএস এর কোশ্চেন রোমান্টিক পিরিয়ডের ডিউরেশনটা মানে কোনটা, হ্যাঁ 1798 থেকে 1832, আরেকটা হচ্ছে 1798 থেকে 1830। যদি 32 অপশনে থাকে অবশ্যই 32 দিবেন। 32 যদি অপশনে না থাকে তাহলে 1830-এর জায়গায় কি আসবে, মানে 1832-এর জায়গায় কত আসবে, 1830 আসবে। যদি 32 অপশন আগে থাকে ডেফিনেটলি আগে 32 দিবেন, না থাকলে 1830 দিবেন। আমি কি বুঝতে পারছি? যে এখান থেকে পড়েন যে যেভাবে আপনাকে মানে এটা নিয়ে মানে কথাবার্তা বলুক, যেটা বলেছি ভাই এটাই হচ্ছে মানে ঠিকঠাক ভাবে রাখবেন। 1798 থেকে 1832, 1832 অপশনে পাবেন না, দেন 1830 আসবে। এতটুকু সবাই বুঝতে পেরেছি কিনা একটু কনফার্ম করবেন। জি স্যার বুঝতে পেরেছে, বলেন। ওকে, রেজওয়ান আলী ওয়ালাইকুম আসসালাম। আমরা ইতিমধ্যে 240 জন লাইভে চলে আসছে, 234 জন লাইভে চলে আসছে। যার যার জায়গা থেকে আমরা একটু শেয়ার করব। জাহাঙ্গীর আলম শেয়ার প্লাস লাভ রিয়াক্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। রাজু আহমেদ মাই ডিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। বর্ষা শেয়ার ডান। ওকে, যার যার জায়গায় ট্যাগ করবেন প্লাস শেয়ার করবেন, ট্যাগও করবেন শেয়ারও করবেন। হ্যাঁ, আপনারা যারা এখান থেকে সর্বোচ্চ ট্যাগ করবেন অথবা শেয়ার করবেন তাদের জন্য জব মাস্টারের পক্ষ থেকে ডেফিনেটলি একটা গিফট পাবেন, এবং সেটা হচ্ছে কোর্স ফি। এখানে যে আমাদের পেইড ব্যাচের সামনে যে শুরু হতে যাচ্ছে সেখান থেকে আপনার একটা কোর্স ফি আপনাদের একটা ডিসকাউন্ট করা হবে। ঠিক আছে, আজকের এই ক্লাসের জন্য আমি আমাদের স্যারের সাথে কথা না বলে এটা অ্যানাউন্স করে দিলাম। আপনার ক্লাসটা শেয়ার করবেন, সর্বোচ্চ পর্যন্ত রিচ করবেন। 200 কত 30 জন আছে, এটা আমরা আরো বাড়াই, আমরা 500 মিনিমাম রাখি যেহেতু গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আচ্ছা, বর্ষা এখানে একটা কথা বলছে 1798 থেকে 1832। থ্যাংক ইউ সো মাচ। ওকে মোস্তাদ, আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার যেটা ডিউরেশনটা কত। এখন দেখি আগে একটু ঘটনাগুলো আমরা শুনি যে রোমান্টিক পিরিয়ড শব্দটা মানে কেন আসলো ইংরেজি সাহিত্যে। বাংলা সাহিত্যে তো এরকম রোমান্টিক পিরিয়ড নামে কোনো সাহিত্য নেই। বাংলা সাহিত্য আমরা জানি প্রাচীন যুগ, মধ্যযুগ, মাঝখানে একটা অন্ধকার যুগ ছিল, তারপর হচ্ছে আপনার 1801 থেকে বর্তমান পর্যন্ত এটাকে আমরা বলি আধুনিক যুগ। বাট ইংরেজি সাহিত্যে দেখেন রোমান্টিক যুগ নামে একটা যুগ চলে আসছে। এটা কিভাবে চলে আসছে ঠিক খেয়াল করি। রোমান্টিক যুগের আগে মানে এই রোমান্টিক পিরিয়ডের আগে যত পিরিয়ড গুলি ছিল একটু আগে আমি মেনশন করেছি, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডিল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, তারপর এটাকে কি বলা হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড, তারপরে এগুলো মাঝখানে ভাগগুলির কথা বলেছি। এই যুগে ম্যাক্সিমাম যত রাইটার গুলি আছে তারা যত লেখালেখি করতেন, কিভাবে লেখালেখি করতেন, ব্যক্তিকেন্দ্রিক লেখালেখি করতেন। কি কেন্দ্রিক লেখালেখি করতেন? ব্যক্তি কেন্দ্রিক লেখালেখি করতেন। তখন এই ব্যক্তি কেন্দ্রিক ছাড়া অন্য কোনো কেন্দ্রিক লেখালেখির মতো তাদের এত মানে ইন্সপায়ার করে নাই। রাজা রানীকে খুশি করতে পারলে তারা মানে বাস্ত রাইটাররা। বাট সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন আসে, তাই না? সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা চলে আসে। আমি আজকে রাতুল স্যার আপনাদের এই লিটারেচারে যেভাবে ক্লাস নিচ্ছি, 10 বছর আগে আরেকজন স্যার আরেকভাবে নিতেন, তার ক্লাস আমি করেছি। এখন আমি আবার এটাকে কি করেছি, মডিফাই করেছি। এরকম ভবিষ্যতে আগামী 10 বছর পর আবার যখন নতুন আরেকজন স্যার আসবেন আমার জায়গায়, সেও আবার এই লেকচারগুলো মডিফাই করে পড়াবে। তার মানে সময়ের সাথে সাথে মানুষের কি রুচি এবং হচ্ছে আধুনিকরণের একটা কি মানে পরিবর্তন চলে আসে, তাই না? এরকম হচ্ছে রোমান্টিক পিরিয়ডে চলে আসছে। কিভাবে? রোমান্টিক পিরিয়ডে গুরুত্বপূর্ণ দুইজন রাইটার আছে। একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রোমান্টিক পিরিয়ড। আরেকজন হচ্ছে আমাদের স্যামুয়েল টেইলর কলেরিজ, সংক্ষেপে লিখলাম এসটি কলেরিজ। ঠিক আছে, এসটি কলেরিজ। এরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এরা দুইজন কি বেস্ট ফ্রেন্ড, একটু খেয়াল করি। উনার জন্ম হচ্ছে 1770 সালে এবং মারা যান হচ্ছে 1850 সালে। আর উনার জন্ম হচ্ছে 1772 সালে এবং মারা যান 1834 সালে। দুই বন্ধু। এই দুই বন্ধু মিলে কি করে, তারা চিন্তা ভাবনা করে যে ওই যে আগেকার যুগের মানুষ যে ব্যক্তিকেন্দ্রিক লেখালেখি করতো, এটাকে এখন তারা কি করতে যাচ্ছে, পরিবর্তন করতে যাচ্ছে। তারা দুই বন্ধু একদিন হাঁটাহাঁটি করতেছে। একটা ঘটনা শেয়ার করি। এরকম এসটি কলেরিজ এবং হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারা দুই বন্ধু একদিন হাঁটাহাঁটি করতেছে। হাঁটাহাঁটি করতে করতে তারা এরকম চিন্তা করলো যে এভাবে চিন্তা করলো তারা যে তাদের টাকা পয়সা হঠাৎ করে অনেক প্রবলেম ধরা পড়ে আছে না, স্টুডেন্ট অবস্থা থাকলে বন্ধু বান্ধব আমাদের টাকা পয়সা এরকম প্রবলেম হয়। তখন তারা চিন্তা করতেছে বন্ধু আমাদের তো একটা মানে ইনকাম করার একটা সোর্স খুঁজতে হবে, আমরা আসলে কি করতে পারি। তখন তারা দুই বন্ধু মিলে ওই প্রকৃতির মাঝে হাঁটতেছে আর চিন্তা করতেছে কি করা যায়। তখন তারা চিন্তা করে যে বন্ধু আমরা একটা কাজ করি, আমরা দেখি কোনো বই লিখতে পারি কিনা, সেই বই বিক্রি করে যে টাকাটা পাবো এটা দিয়ে আমাদের পকেট খরচ হয়ে যাবে। তখনই তারা দেখেন একসাথে আড্ডা দিতে দিতে কোন কথাটা বলছে, একসাথে আমরা বই লিখি, সেই বই বিক্রি করে আমরা যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে আমি আপনি কি করব, মানে আমি আর তুমি কি করব, পকেট খরচাটা চালাবো। তখনই তারা কি করে 1798 সালের কাহিনী, পৃথিবীর ইতিহাসে নতুন একটা কাব্যগ্রন্থ প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে কি লিরিক্যাল ব্যালেট। কি শুরু হয় বলেন তো? লিরিক্যাল ব্যালেট।
এই যে এদের দুইজনের যৌথ প্রযোজনায় লেখা হচ্ছে লিরিক্যাল ব্যালেড। এই লিরিক্যাল ব্যালেডের মধ্যে টোটাল টোটাল কবিতার সংখ্যা হচ্ছে, টোটাল পয়েন্টস হচ্ছে আপনার 23টা। কয়টা? 23টা। এর মধ্যে ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় ফাদার অফ রোমান্টিক পিরিয়ড, উনি নিজে লিখছেন 19টা। আর কলেরিজ উনি লিখছেন হচ্ছে কয়টা বলেন তো? কলেরিজ উনি লিখছেন হচ্ছে 4টা। এই 19 আর 4 যোগ করলে কত আসে? 23। বুঝতে পারছেন? দেখেন তারা টাকা পকেট খরচার জন্য এরকম একটা বই লেখেন। আজকে দেখেন 2026 সাল, এখনো পর্যন্ত লিরিক্যাল ব্যালেড আমাদের পড়াতে হচ্ছে। কোথা থেকে তারা কোথায় উঠে গেল, বুঝতে পারছি? তার মানে এই 1798 সালে লিরিক্যাল ব্যালেড প্রতিষ্ঠার মাধ্যমে কি শুরু হয়? রোমান্টিক পিরিয়ড শুরু হয়। ঠিক আছে? কি কোন কাব্যগ্রন্থ প্রতিষ্ঠার মাধ্যমে? এই লিরিক্যাল ব্যালেড প্রতিষ্ঠানের মাধ্যমে কি শুরু হয়? রোমান্টিক পিরিয়ড শুরু হয়। একজন লেখছে গুড আইডিয়া, সবাই এতটুকু বুঝতে পারছে? সেতু সরকার সবাইকে ট্যাগ করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। লিরিক্যাল ব্যালেড, হ্যাঁ ওকে। এভাবে করে শুরু হয় রোমান্টিক পিরিয়ড। এখন এই রোমান্টিক পিরিয়ডের মধ্যে একটা কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে টিনটান অ্যাবেই। দেখেন কবিতার নাম কি? টিনটান অ্যাবেই। এই কবিতার জনক হচ্ছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতার মধ্যে সে একটা কথা বলে, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। কি বলছে বলেন তো? নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতি তার সাথে বেইমানি করে না যে প্রকৃতিকে ভালোবাসে। কি বলছে? প্রকৃতি তার সাথে বেইমানি করে না যে প্রকৃতিকে ভালোবাসে। এই যে প্রকৃতির সাথে তার যে এরকম একটা রোমাঞ্চকর অনুভূতি, এই রোমাঞ্চকর অনুভূতির কারণেই তাকে বলা হয় কি? ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। তাকে বলা হয় পয়েট অফ নেচার, তাকে বলা হয় অর্শিপার অফ নেচার, তাকে বলা হয় হাই প্রাইস অফ নেচার, তাকে বলা হয় লেক পয়েট, তাকে বলা হয় কি? পয়েট অফ চাইল্ড। বুঝতে পারছেন কাকে? এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। এই যে রোমান্টিক পিরিয়ড শুরু হয়, এই রোমান্টিক পিরিয়ড আর কি হয় না, মানে এই পর্ব আর শেষ হয় না। এই বেসিকটা সবাই বুঝতে পারছি কিনা সবাই একটু ক্লিয়ার করবেন যে স্যার বেসিকটা সবাই বুঝতে পেরেছে, রোমান্টিক পিরিয়ডের ইতিহাসটা আমরা ধরতে পেরেছি। সবাই একটু জানাবেন। মিতালে মনি স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। সেতু সরকার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। বাবা রাজকন্যা ওয়ালাইকুম আসসালাম। ওকে, যার যার জায়গা থেকে একটু আমরা জানাবো। সবাই এতটুকু বুঝতে পেরেছে? হাসান ইমরান, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ট্যাগ করার জন্য। তাহলে আমরা হচ্ছে বেসিক ইনফরমেশন গুলো আমরা শুরু করে দিই, কিভাবে হ্যাঁ বেসিক জিনিসগুলো আমরা এখানে দেখি। তাহলে এখানে দেখেন আমি আবারও লিখছি হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে, 1798 থেকে কত? 1832। এখন খাতা কলম নিয়ে লেখা শুরু করি। নাম্বার লেখেন এরা চিহ্নিত লেখেন। 1798 সালে লিরিক্যাল ব্যালেড লেখেন। লিরিক্যাল ব্যালেড প্রতিষ্ঠার মাধ্যমে লেখেন, প্রতিষ্ঠার মাধ্যমে রোমান্টিক পিরিয়ড শুরু হয়। রোমান্টিক পিরিয়ড কি শুরু হয়? রোমান্টিক পিরিয়ড শুরু হয়। ঠিক আছে, কত সালে? 1798 সালে লিরিক্যাল ব্যালেড প্রতিষ্ঠার মাধ্যমে কি রোমান্টিক পিরিয়ড শুরু হয়। তাহলে এই যে লিরিক্যাল ব্যালেড, এটার মধ্যে টোটাল কবিতাটা আমরা কয়টা বলেছি? টোটাল পয়েমস, টি মানে হচ্ছে টোটাল, হ্যাঁ টোটাল পয়েমস কয়টা ছিল এখানে? 23টা। আর এখানে ওয়ার্ডসওয়ার্থ কয়টা লিখছিলেন? এই বলেন ওয়ার্ডসওয়ার্থ কয়টা লিখছিলেন? কমেন্টস করেন, তাড়াতাড়ি কমেন্টস করেন। আজকে সবাই মানে মানে সুপার অ্যাক্টিভ থাকবো সবাই আজকে, ঠিক আছে? বলেন ওয়ার্ডসওয়ার্থ কয়টা লিখছিলেন? 23টা কবিতার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ নিজে কয়টা লিখছিলেন এবং এসটি কলেরিজ কয়টা লিখছিলেন? বলেন এসটি কলেরিজ কয়টা লিখছিলেন? বলেন ওয়ার্ডসওয়ার্থ কয়টা লিখছিলেন? এসটি কলেরিজ কয়টা লিখছিলেন? বলেন। কমেন্টস করেন। আচ্ছা, একজন লিখছেন কি স্যার এখানে আপনাকে কেমন অচেনা লাগছে? হ্যাঁ অচেনা না ভাই, রাতুল স্যারই আছে, ঠিক জায়গায় আছে। হ্যাঁ ঠিক রকমই দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়তো বা আপনার পেজটা চেঞ্জ মনে হচ্ছে, এখানে লেখাটাও হচ্ছে, আপনার বোর্ডটাও চেঞ্জ, এরকম তাই মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, একজন লিখছেন বর্ষা 19টা, মোস্তাফিজুর রহমান 8টা। না 8টা হবে না ভাই, ঠিক আছে কয়টা হবে? এখানে কি আছে? এসটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কয়টা লিখছেন? 8টা হবে না, যে একজন 19টা বলছেন, 19টা হবে। আর কলেরিজ লিখছেন কয়টা? 4টা। এই হচ্ছে আপনাদের কি বিসিএস এর কোশ্চেন, বুঝতে পারছে? এই হচ্ছে রোমান্টিক পিরিয়ড। আর এই রোমান্টিক পিরিয়ডে সবচেয়ে বেশি কবিতা লেখা হয়, তাই রোমান্টিক পিরিয়ডটাকে বলা হয় দি এজ অফ লিরিক অথবা কি দি এজ অফ পয়েম। ঠিক আছে, অতএব এখানে আমরা বলতে পারি দিস পিরিয়ড, লেখেন
This period is called the age of কি লিরিক অথবা the age of poem. লিরিক শব্দটাও থাকতে পারে, পোয়েম শব্দটা থাকতে পারে। সবাই বুঝছি না আমি একাই বুঝছি? এটা কনফার্ম করেন। এই লাইনটা সবাই বুঝতে পেরেছে নাকি আমি একাই বুঝতে পেরেছি বলেন? এই যে একজন লিখছেন 19টা 4টা, সাব্বাস সাব্বাস। একজন বাংলা লিখছেন 19 আর 4, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও ওটা মনে আপনি বাংলায় 4 লিখছেন মনে হয় না, ইংলিশে আমি 8 মনে করেছি, এই জন্য বললাম যে এমন কেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, এই পিরিয়ডটাকে বলা হয় সবচেয়ে বেশি এখানে কবিতা লেখা হয় এই পিরিয়ডটাকে, তাই আমরা বলি এইজ অফ লিরিক অথবা কি ভাই এইজ অফ পোয়েম, কবিতার যুগ। এখন আপনাদের কোশ্চেন এখানে পরীক্ষা যদি কখনো আসে দি এইজ অফ প্লে, দি লেখেন দি এইজ অফ প্লে অথবা ড্রামা, এইটা কোন যুগটাকে বলা হয় একটু বলেন, এটা বলেন, এটা কোন যুগটাকে বলা হয় বলেন? দি এইজ অফ প্লে এটা কোন যুগটাকে বলা হয়, মানে কোন পিরিয়ডটাকে বলা হয় দি এইজ অফ প্লে? সবাই একটু বলবো। বাংলা 4 এটা, হ্যাঁ ঠিক আছে, আমি পরে বুঝতে পেরেছি ভাই। 4 অনেক বৃষ্টি হচ্ছে, সাউন্ড তেমন শোনা যাচ্ছে না। ওকে, একটু কানে হেডফোন দিয়ে শুনেন, যেহেতু হয়তো বা আপনার বৃষ্টির শব্দটা আপনার ওইখানে আশেপাশে টিনের বাসা মানে বেশি, টিনের ওইখানে শব্দটা বেশি পড়ছে, একটু হেডফোন দিয়ে কষ্ট করে এটা শুনেন। মিতালি মুন্নি, ওকে। তাহলে এখানে দেখেন দি এইজ অফ, এখানে কি লেখা দি এইজ অফ প্লে, তাহলে নাটকের যুগ কোন যুগটাকে বলা হয় বলেন? নাটকের যুগ কোন যুগটাকে বলা হয় জানা আছে কিনা একটু জানাবেন। দি এইজ অফ প্লে, এই নাটকের যুগ বলা হয় দি এলিজাবেথান পিরিয়ডকে। কাকে? দি এলিজাবেথান পিরিয়ড। বুঝছি, এই যুগে সবচেয়ে বেশি নাটক লেখা হয়, কারণ এই যুগে কে আছে? আমাদের সবার প্রিয় বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ার। বুঝতে পারছে, নাটকের যুগ বলা হয়। এখন যদি পরীক্ষা কখনো আসে দি এইজ অফ নোভেল, উপন্যাসের যুগ কোনটাকে বলা হয়? নাটক হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, আর যদি বলা হয় উপন্যাসের যুগ তাহলে সেটা হচ্ছে আমাদের দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। কে আসতেছে ভাই? দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। পিরিয়ডের পি লিখতেছে, হ্যাঁ সংক্ষেপে লিখতেছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। বুঝছে, তার মানে এখানে 3টা জিনিস আছে। 3টা জিনিস কি কি? 3টা জিনিস কি কি? একটা হচ্ছে কি কবিতার যুগ দি এইজ অফ পোয়েম, অথবা কি দি এইজ অফ পোয়েমের জায়গায় কি থাকতে পারে সিনোনিম হিসেবে লিরিক থাকতে পারে। এইজ অফ পোয়েম যদি বলে তাহলে সেক্ষেত্রে কে আসতেছে বা লিরিক রোমান্টিক পিরিয়ড। আর যদি বলা হয় প্লে বা ড্রামা সেই ক্ষেত্রে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। আর যদি বলা হয় প্লে দি এইজ অফ নোবেল, উপন্যাসের যুগ, সেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। বুঝছে, কপাল ভালো থাকলে এই 3টা লাইন থেকে 1 মার্ক পাবেন ইনশাল্লাহ। ওকে, কপাল ভালো থাকলে 3টা পিরিয়ড থেকে, হ্যাঁ। এলিজাবেথান শেক্সপিয়ার কাকার যুগের বড় ভাই সেতু সরকার, সাব্বাস। তারপরে হাসান ইমরান, ওকে থ্যাংক ইউ সো মাচ। আজকে সবাই সুপার অ্যাক্টিভ থাকবেন, সবাই সুপার অ্যাক্টিভ থাকবেন। এখন দেখেন এই যুগে একটা স্লোগান আছে, লেখেন স্লোগান, রোমান্টিক যুগের একটা স্লোগান আছে, লেখেন আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর আর্ট সেক লেখেন। এই যুগে একটা স্লোগান আছে কি আর্ট ফর আর্টস সেক, শিল্পের জন্য শিল্প। এখন দেখেন এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা আরেকটা ফ্রেজ লিখতেছি, দেখেন আর্ট ফর হিউম্যানিটিস সেক। ঠিক আছে, যদি বলা হয় আর্ট ফর আর্টস সেক কোন যুগের স্লোগান, সেটা হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ডের স্লোগান। এখন যদি বলি আর্ট ফর হিউম্যানিটিস সেক, মানুষের জন্য শিল্প, সেটা কোন যুগের স্লোগান, তখন আমাদের আসবে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তখন কি আসতেছে? দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। আমি কি বুঝাইতে পারছি? দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। ওকে, দেখেন একটা জায়গা থেকে কতগুলি কোশ্চেন চলে আসতেছে, সবাইকে লিখতেছে জাহাঙ্গীর আলম ভিক্টোরিয়ান, হাসান ইমরান ভিক্টোরিয়ান। ওকে, সবাই যার যার জায়গা থেকে আরেকটু ঠেলা দেই, আরেকটু আমরা চিন্তা করি যে কোথা থেকে কি হচ্ছে একটু দেখি। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আপনারা জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, তাহলে দেখেন দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এটা হচ্ছে আর্ট ফর হিউম্যানিটিস সেক। আর যদি বলা হয় আর্ট ফর আর্টস সেক, তাহলে কি আসতেছে আমাদের রোমান্টিক পিরিয়ড। এখন এই রোমান্টিক পিরিয়ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, লেখেন ক্যারেক্টারিস্টিক। খাতা কলম দিয়ে লিখতেছে না সবাইকে লিখতেছে, লেখেন নাম্বার 1 হাই ইমাজিনেশন। তারপর লেখেন লাভ ফর নেচার। তারপর লেখেন হচ্ছে কি লাভ ফর
সুপার নেচার, লাভ ফর কি সুপার নেচার। তারপর এখানে লেখেন সাবজেক্টিভিটি, সাবজেক্টিভিটি অর্থাৎ এখানে প্রথম আই এর ব্যবহার শুরু হয়, আয়ের ব্যবহার কি হয় শুরু হয়, লেখেন। এগুলো হচ্ছে সবচেয়ে অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে 4টা বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এখানে ফিচারগুলি কি বলছে, হাই ইমাজিনেশন। রোমান্টিক পিরিয়ডকে বলা হয় কবিতার যুগ। তাহলে কবিতা আপনি চাইলেও, ঠিক আছে, আপনি কি বানায় বলতে পারবেন এবং বানায় বললে সেটা কি এলোমেলো বললে সেটা কবিতা হয়? আমার লাইফে এরকম অনেক কবিতা শুনেছি, এইভাবে মানুষ কবিতা লেখে যে আমি যেন পাপ, আমার দরজায় করা না রে মায়ের নামে সাপ। এটি কবিতা? এগুলি এটা কবিতা বলে না। হ্যাঁ, হিরো আলম নামে একজন মানে লোক আছে, আপনারা চিনেন, সে এরকম একটা 3 মাস কোর্স করছে কবিতা, তারপর একটা কবিতা বলেছে আমি যেন পাপ, আমার দরজায় করা না রে মায়ের নামে সাপ। এইসব হাই ইমাজিনেশন এখানে আসে না ভাই। তাই রোমান্টিক পিরিয়ডের সাথে ওই টাইপের কবিতা যাবে না। এখানে দেখেন আপনি নেচার নিয়ে লেখা শুরু করবেন, তাই নেচার নিয়ে একটা কথা বলা হয়েছে, লেট নেচার বি ইওর টিচার। নেচার নিয়ে কথা বলা হয়েছে, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। নেচার নিয়ে বলা হয়েছে আওয়ার বার্থ ইজ বাট আ স্লিপ এন্ড ফরগেটিং। নেচার নিয়ে আরো বলা হয়েছে যে এখানে যখন আপনি হাই ইমাজিনেশন পাওয়ার নিয়ে কবিতা লিখবেন, তখন এখানে আপনাকে এরকম ভাবে বলা হয়েছে যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। যাদের মধ্যে পাওয়ারফুল ফিলিংস থাকবে, একমাত্র কবিতা তাদের ভিতরে কি করবে, আপনার স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হবে। বুঝতে পারছি? কত চমৎকার একটা কথা। কি বলছে, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কত চমৎকার একটা লাইন কথা বলা হয়েছে এখানে। তাহলে দেখেন এখানের জন্য আমার কি লাগছে, হাই ইমাজিনেশন। আচ্ছা, কি কবিতা, সবাই হাসতেছে না? নিও ক্লাসিক্যাল পিরিয়ড, হ্যাঁ খাতায় নোট করতেছে দেখে কমেন্ট করতে পারছি না। ওকে, দুইটা একটু আমরা সাথে সাথে করার চেষ্টা করবো। হ্যাঁ, তারপর এখানে দেখেন যেহেতু নেচার নিয়ে লেখা, নেচারের প্রতি একটা ভালোবাসা আছে, তাই এখানে বলে লাভ ফর নেচার। আবার সুপার নেচার, কেন সুপার নেচার আসলে একটু পরে বলবো, যে লাভ ফর সুপার নেচার, অতি প্রকৃতি বা প্রাকৃত যে জিনিসটা আছে সেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি মানে কি, একটু আগে একটা কথা বলেছিলাম, আগেকার যুগের মানুষ সে রাজা রানী বা ব্যক্তি কেন্দ্রিক লেখালেখি করত এবং অবজেক্ট জিনিসগুলি ব্যবহার করত। বাট এখনকার যে রাইটারগুলি আছে তারা কি, তাদের মনের কথা তারা সরাসরি প্রকাশ করতে পারছে। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত একটা কবিতা আছে, নাম হচ্ছে ড্যাফোডিল। সে ড্যাফোডিল কবিতার প্রথম একটা লাইন আছে এরকম, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। কি, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এখানে একটা দেখেন আই একটা শব্দ ব্যবহার করা হয়েছে, তাই না? এই আই প্রথম হচ্ছে এখানে সাবজেক্টিভিটি, যে প্রথম এখানে কিসের ব্যবহার শুরু হয়, আই এর ব্যবহার শুরু হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে সাবজেক্টিভিটি, হচ্ছে রোমান্টিক যুগের একটা কি ফিচার্স। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ, এটার পাশে লিখবেন হচ্ছে এফ ডট এফ ডট এফ ডট এফ ডট আই, মানে কি ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা লাইন। কিরকম একটা লাইন, দিস পিরিয়ড, লেখেন দিস রোমান্টিক পিরিয়ড was inspired by, দেখেন, inspired by French Revolution. কি কথাটা বলা হয়েছে বুঝতে পারছেন? যে এখানে যে রোমান্টিক পিরিয়ড অথবা রোমান্টিক পিরিয়ডের যে রাইটার গুলি আছে তারা কার দ্বারা ইন্সপায়ার্ড হয়, ফ্রেঞ্চ রিভলিউশন মানে ফরাসি বিপ্লব দ্বারা ইন্সপায়ার্ড হয়। বুঝতে পারছি? আপনার 43তম বিসিএস এর কোশ্চেন, যে এই পিরিয়ড গুলি কোন রিভলিউশন দ্বারা ইন্সপায়ার্ড হয়, বা এই ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা ইন্সপায়ার্ড হয় কোন পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড। এখন যদি বলে কোন ব্যক্তি, তাহলে আসবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কোন ব্যক্তি, তাহলে আসবে এস.টি. কলেরিজ, স্যামুয়েল টেইলর কলেরিজ। আর কে আসবে, এডমন্ড বার্গ। এরা সবাই হচ্ছে কি ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা ইন্সপায়ার্ড হন। এতটুকু সবাই বুঝতে পেরেছে? ওকে, আই ওয়ান্ডার্ড হবে, হ্যাঁ, ওয়াজ এ ক্লাউড, আই ওয়ান্টেড লনলি ওয়াজ এ ক্লাউড। আচ্ছা, লাইনটা ভুল আছে, লাইনটা আপনি একটু ঠিক করে লিখেন। হ্যাঁ, এখন দেখেন এখানে, এখন আমরা হচ্ছে রাইটার নিয়ে আমরা কথা বলবো। 1 নাম্বার, একের পাশে লিখবেন হচ্ছে এ ডট আই, মানে কি আজীবন ইম্পর্টেন্ট। এসব রাইটারের নাম বসবে ভুল হয়কাল্লা, জয়কা যা বয়কারে নয়কারে না, ভুলা যাবে না। কে আসবে বলেন তো, লেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এতক্ষণ বেসিকটা সব ক্লিয়ার করলাম, এখন রাইটারগুলি চলে আসে। যার জন্ম হচ্ছে 1770 এবং মারা যান
50। ঠিক আছে, 1850 সালের এখানে আবার লেখেন 23 এপ্রিল, 23 এপ্রিল মারা যান। কেন 23 এপ্রিলটা মনে রাখবো বলেন তো? 1616 সালের 23 এপ্রিল আমাদের বড় ভাইও মারা যান। কে? উইলিয়াম শেক্সপিয়ার। আবার এখানে 1850 সালের 23 এপ্রিল মারা যান কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই জন্য 23 এপ্রিলটা এখানে কি করলাম? মেনশন করে দিয়েছি। বুঝতে পারছে ভাই? 23 এপ্রিল এখানে মেনশন করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটু শুরু করি, দেখি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওনার টাইটেল, ওনার উপাধিগুলি কি দেখেন। তাকে বলা হয় ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। তাকে বলা হয় ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। তাকে বলা হয় পয়েট অফ নেচার। তাকে বলা হয় কি? পয়েট অফ নেচার। তাকে বলা হয় হাই প্রাইসড অফ নেচার। হাই প্রাইসড অফ নেচার। তাকে বলা হয় অর্শিপার অফ নেচার। অর্শিপার অফ কি? নেচার। তাকে বলা হয় লেক পয়েট। এই যে লেক পয়েট, এখানে একটা শব্দ আছে লেক পয়েট। এই লেক পয়েট বলা হয় তিনজনকে। কতজনকে? তিনজনকে। একজন হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, উনি ইংল্যান্ডের এই লেক মানে হ্রদ না, লেক মানে কি? নেম অফ আ প্লেস, একটা জায়গার নাম। লেক কি? একটা জায়গার নাম। এই জায়গায় ওনার জন্ম, তাই তো ওনাকে বলা হয় কি? লেক পয়েট। এরকম আরেকজন আছে কে? কলেরিজ। আরেকজন কি আছে বলেন তো? লেকে জন্মগ্রহণ করে রবার্ট সাউদি। কে? রবার্ট সাউদি। ঠিক আছে, এই তিনজনের জন্ম লেক পয়েন্টে। পরীক্ষা এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে যে হু ওয়াজ দ্য মেম্বার্স অফ লেক পয়েন্ট। লেক পয়েন্টের নিচের কে হচ্ছে মেম্বার? লেক পয়েন্টের মেম্বার নিচের কে? এই তিনজন থেকে যে কোনো একজনের অপশন দিয়ে দিবে। যেহেতু এই দুইটা সবাই জানি, 3 নাম্বারটা আননোন একটা নাম্বার, অথবা আননোন এই নেমটা আমরা একটু মনে রাখবো। বুঝতে পারছি? আননোন এই নেমটা আমরা মনে রাখবো। ওকে, হ্যাঁ, আই ওয়ান্ডার লনলি এজ এ ক্লাউড। এখন ঠিক আছে। হ্যাঁ স্যার, সুপার ন্যাচারালিজম কি হবে এই পিরিয়ডে? অবশ্যই এখানে হবে সুপার ন্যাচারালিজম। জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ। ওকে, ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রিভলিউশন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কমেন্টসে এই তিনজনের নাম লিখবো। লেক পয়েন্ট সমান সমান এই তিনজনের নামটা লিখবো, যাতে আমাদের মনে থাকে। সবাই এই তিনজনের নামটা আমরা লিখবো কমেন্টসে। তিনজনের নামটা আমরা সবাই লিখবো। লেখেন কমেন্টসে তিনজনের নামটা আমরা সবাই লিখবো, যাতে করে আমরা সবাই দেখতে পাই। ঠিক আছে, এটা যাতে আমার মনে থাকে। লেক পয়েন্ট। ওনাকে আবার কি বলা হচ্ছে? পয়েট অফ চাইল্ড অথবা কি চাইল্ডহুড। ঠিক আছে, ওনার আবার কি ছোটবেলা ছোট ছোট যে ছেলেপেলেগুলি আছে তার ইংল্যান্ডে, যেখানে সে জন্মগ্রহণ করেন, হ্যাঁ লেকে, এই ছোট ছোট ছেলেপেলে যে সে যখন বিকালে হাঁটতো, তার একজন বোন ছিল, বোনের নাম ছিল ডরথি। এই বোনকে নিয়ে যখন হাঁটাহাঁটি করতো, তখন সে কি করতো? ছোট ছোট বাচ্চা দেখলে তার কাছে ভালো লাগতো এবং সে বলে উঠতো আজকের এই বাচ্চাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তখন সে একটা লাইন উচ্চারণ করে যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। কি বলে? চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। এই আপনারা যখন 9-10-এ পড়তেন, একটা ভাষণ প্রসারণ পড়তেন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তাহলে চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যানের মানে কি? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। অতএব এই যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান যে বলা, এটা দ্বারা সে কি বোঝাচ্ছে? আজকে শিশুর আগামী দিনের ভবিষ্যৎ বা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনার কথা এখানে বলা হয়েছে। তার কারণে তাকে বলা হয় পয়েট অফ চাইল্ড অথবা পয়েট অফ চাইল্ডহুড। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছে? ওকে, আপনারা সবাই লেক পয়েন্টের যে তিনজনের নাম লিখে দিছে, ওয়ার্ডসওয়ার্থ, কলেরিজ, রবার্ট সাউদি, এখানে লেখেন লেক পয়েন্ট সমান সমান তিনজনের নামটা লেখেন। এগুলো আপনাকে কাজে দিবে, একটা সময় ভালো কাজে দিবে। ঠিক আছে, তারপর লেখেন হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই কে? ফ্রেঞ্চ রিভলিউশন। হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রিভলিউশন। তার মানে কি? একটু আগে লিখে দিছে রোমান্টিক পিরিয়ডের রাইটার গুলি আছে, তারা ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা কি থাকেন? ইন্সপায়ার্ড হন, তাই না? এখন এই রোমান্টিক পিরিয়ডে কোন রাইটার হচ্ছে ইন্সপায়ার্ড হয়? তার মধ্যে একজন রাইটার হচ্ছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বুঝতে পারছি? সে হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা কি হয়? আপনার হচ্ছে লেখেন, সবাই লেখেন ইন্সপায়ার্ড হন। ঠিক আছে, ওকে। তারপর এখানে লেখেন এই ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা উনি ইন্সপায়ার্ড হন। ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা লাইন। এটার পাশে লেখেন এম ডট আই, মানে কি? মারাত্মক ইম্পর্টেন্ট। এম ডট আই মানে কি? মারাত্মক ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে, তারপর লেখেন হি
হি ওয়াজ মেড poet laureate in 1843। 1843 সালে উনি পয়েট লরিয়েট হন। 1843 সালে উনি কি হন? পয়েট লরিয়েট। এই পয়েট লরিয়েট মানে কি? আগের ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম বলেন? কোর্ট পয়েট ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের কি সভাকবি। ঠিক আছে, কোর্ট পয়েট ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি। বুঝতে পারছে? আপনার হচ্ছে 13তম বিসিএস এর কোশ্চেন, 15তম বিসিএস এর কোশ্চেন, 35তম বিসিএস এর কোশ্চেন। তার মানে শুধু বিসিএস এর আসছে 3বার, আর এছাড়া তো অন্যান্য চাকরি পরীক্ষা চলেই আসছে। এটাকে বলা হয় পয়েট লরিয়েট রেফার্স ড্যাশ। তখন 4টা অপশন থাকবে, কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, কোর্ট পয়েট অফ আমেরিকা, কোর্ট পয়েট অফ কি, কোর্ট পয়েট অফ কি নেদারল্যান্ড, এরকম কি কোর্ট পয়েট অফ ব্রাজিল। হ্যাঁ, আমি যেহেতু ব্রাজিলের জন্য ব্রাজিলের কথাটাই বললাম, ব্যাড লাক, এবারও কিছুই করতে পারলো না। যাই হোক, এই পয়েট লরিয়েট কি কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি। ঠিক আছে, উনি একজন কবি, তার মধ্যে সে একটা কি করছে, নাটক লিখছে। নাটক লিখছে একটা, নাম কি? দ্য বর্ডারার্স। নাম কি? দ্য বর্ডারার্স। এটা হচ্ছে তার একটাই নাটক, দ্য বর্ডারার্স। ঠিক আছে, এটা দেখে যাবেন, প্রশ্ন যখন অতিরিক্ত কঠিন আসবে তখন এই টাইপের কোশ্চেন দিবে। এখন তার কবিতাগুলি আমরা পড়বো। সেই কবিতাগুলি মনে রাখার জন্য একটা ছন্দ দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে বলবেন, দেখবেন একদম পুরোটাই আপনাদের মুখস্থ হয়ে যাবে। সেই সাথে 11টা কবিতা একসাথে আপনাদের আয়ত্তে চলে আসবে। এই একটা ছন্দ থেকে 11টা কবিতা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে লেখেন ওনার, লেখেন ওনার ফেমাস পয়েন্টস। লেখেন মাইকেল তার প্রিয়তমা, মাইকেল তার প্রিয়তমা লুসিকে দেখার জন্য, লেখেন দেখার জন্য মার্চ মাসে ভ্রমণ করে টিনটান গেল। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে। সে যাওয়ার সময় কাকু ও ড্যাফোডিল, ঠিক আছে, ড্যাফোডিল নিয়ে যায়। লেখা এতটুকু লেখা শেষ হলে জানাবেন স্যার শেষ। এতটুকু লেখা শেষ হলে জানাবেন। কোর্ট পয়েট ইন ইংল্যান্ড, আর্জেন্টিনা বললেন না স্যার? না, আর্জেন্টিনা বলবো না, কোর্ট পয়েট অফ স্পেন বলতে পারে। হ্যাঁ, নট আর্জেন্টিনা। সবাই একটু দেখে ক্লাসটা। ওকে, লেখা শেষ হলে জানাবেন যে স্যার ডান। লেখা শেষ হলে জানাবেন যে স্যার ডান। ওকে, লেখা শেষ হলে জানাবেন যে স্যার ডান। শেষ হলে জানাবেন, কি জানাবেন? স্যার ডান। আমি একটু সরে যাচ্ছি, আপনি একটু জানাবেন যে স্যার ডান। আমি আমার কয়েকটা পেজে শেয়ার করে দিচ্ছি ক্লাসটা। লেখা শেষ হলে জানাবেন যে স্যার ডান। শেষ। মৃত্তিকা মির্জা, তো গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কেউ একটা মেনশন করেন নাই। আচ্ছা, অনেকে করতে চান না, লজ্জা পান, এর জন্য হয়তোবা করেন নাই। হ্যাঁ, অনেকে হয়তোবা লজ্জা পান, এর জন্য ক্লাসটা করতে পারেন নাই। দেখেন, এই যে এতগুলি ইনফরমেশন দিলাম, দেখেন কত ইনফরমেশন গুলি দিলাম। হ্যাঁ, এগুলি খাতায় লিখছেন? খাতা না লিখলে কিন্তু সব হারিয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন, আশা করি আপনার এগুলি লেখা শেষ।
আশা করি লেখা শেষ। এখন শুনেন কিভাবে মনে রাখবো। এখানে তার 11টা কবিতা আছে। কি বলছি যে মাইকেল, এখানে একজন ছেলের নাম আছে, ছেলের নাম হচ্ছে মাইকেল, একজন মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছে লুসি। কি বলছে বলেন তো? মাইকেল ছেলের নাম, মেয়ের নাম হচ্ছে কি লুসি। তারা দুইজন হচ্ছে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন বয়ফ্রেন্ডের কি ইচ্ছা করে না গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য? ইচ্ছা করবে কি করবে না? অবশ্যই ইচ্ছা করবে। তা ছেলেটার নাম কি? মাইকেল। কথাটা বুঝি, ছেলেটার নাম কি? মাইকেল, মেয়েটার নাম কি? লুসি। তাদের সম্পর্ক কি? কি বললাম? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এইটার ইংলিশ, এটার বাংলা কি আমরা? প্রিয়তমা। তার মানে কি মাইকেল, এই ছেলেটার ইচ্ছা হচ্ছে লুসির সাথে দেখা করার জন্য, তার গার্লফ্রেন্ডের সাথে, মানে প্রিয়তমার সাথে দেখা করবে। And দেখা করার জন্য আমরা কি করব? আমরা বলি না এই মাসে যাব না সামনের মাসে যাব, এরকম একটা সময়ের কথা বলি। তাহলে সে কোন মাসে যাবে দেখা করতে? মার্চ মাসে যাবে। এবং সে কিভাবে যাবে? প্লেনে যাবে, ট্রেনে যাবে, পায়ে হেঁটে যাবে, রিক্সা যাবে, নাকি প্রাইভেট কারে যাবে, নাকি হেঁটেই চলে যাবে? হ্যাঁ, তখন সে বলতেছে আমি ভ্রমণ করে যাব। এখন গার্লফ্রেন্ডের একটা এলাকা আছে না, কোথায় যাবে? ঢাকা যাবে না চট্টগ্রাম যাবে না রাজশাহী যাবে না খুলনা যাবে না বরিশাল যাবে? কোন জায়গায় যাবে? ইংলিশ যেতে ইংলিশম্যান যাবে কোথায়? টিনটান। কোথায় যাবে? টিনটান। তাহলে জায়গাটার নাম কি? টিনটান। এখন মাইকেল ওই জায়গাটা গেল টিনটানে। যাওয়ার পর কি দেখলো? যাওয়ার পর দেখতে পেলো তার গার্লফ্রেন্ড কি একা। তার গার্লফ্রেন্ড কি একা। একা একা কি করতেছে? শস্য কাটার ডিউটি করতেছে। ডিউটি মানে কি? কাজ করতেছে। শস্য কাটার কাজ করতেছে। বুঝতে পারছেন? এখন কি বয়ফ্রেন্ড হাতে করে কি কিছু নিয়ে যাবে না গার্লফ্রেন্ডের জন্য গিফট হিসেবে? গিফট হিসেবে কি নিয়ে গেল? আপনাদের কাকু এবং কি ড্যাফোডিল ফুল নিয়ে গেল। এই হচ্ছে তার 11টা কবিতা। বুঝতে পারছি? এই হচ্ছে তার 11টা কবিতা। তাহলে এখানে কি বলা হয়েছে বলেন তো? আমার সাথে সাথে বলবেন। ছেলেটার নাম কি? মাইকেল, মেয়েটার নাম কি? লুসি। সম্পর্ক কি? প্রিয়তমা। তারা মাইকেল এই লুসিকে দেখার জন্য কোন মাসে যায়? মার্চ মাসে যায়। কিভাবে যায়? ভ্রমণ করে যায়। কোথায় যাচ্ছে? এলাকার নাম টিনটান। ওইখানে মাইকেল গিয়ে কি দেখলো? লুসি কি অবস্থায় আছে? একাকী। একাকী কি করতেছে? শস্য কাটার ডিউটি, মানে কাজ করতেছে, শস্য কাটার কাজ করতেছে খেতে। সে যাওয়ার সময় আবার কি নিয়ে গেল দেখেন তো? কাকু আপনাদের আর কি ড্যাফোডিল ফুল নিয়ে গেল। সবাই বলেন, সবাই বুঝতে পারছে কিনা একটু কনফার্ম করবেন। সবাই বলেন বুঝতে পেরেছি কিনা, কনফার্ম করবেন। সবাই বলেন। টুম্পা খাতুন, অনেকদিন ক্লাস করতে হবে, নেটওয়ার্কের সমস্যা। ওকে। সেতু সরকার অনেক ট্যাগ দিচ্ছেন। হ্যাঁ। মৃত্তিকা মির্জা, ওকে। ওকে। এই কথা কি বুঝতে পেরেছি? সবাই একটু কনফার্ম করে যে স্যার কথাটা বুঝতে পারছে। ছেলেটার নাম কি? মাইকেল, মেয়েটার নাম কি? লুসি। সম্পর্ক কি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই না? প্রিয়তমা বাংলা যেটাকে বলি। কোন মাসে দেখা করতে যায় মাইকেল? মার্চ মাসে। কিভাবে যায়? ভ্রমণ করে। কোন এলাকা যায়? টিনটান। ওইখানে যাওয়ার পর মাইকেল কি দেখলো? যে লুসি একা একা কি করতেছে? শস্য কাটার কাজ করতেছে। বুঝতে পারছেন? কারণ ছেলেটা যাওয়ার সময় কি নিয়ে গেল তার গার্লফ্রেন্ডের জন্য? কাকু আপনাদের এই একটা কি ড্যাফোডিল ফুল নিয়ে গেল। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার স্যার? সেতু সরকার ক্লিয়ার। নাইমা আক্তার জি, ওকে। নাইমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। তারপর সেখানে কে মুস্তাফিজুর রহমান, অ্যামেজিং। ওকে, দেখছেন? এখন দেখেন এখানে আমরা কি কি শিখলাম। এখান থেকে কয়টা 11টা কবিতা কিভাবে বেরোলো। নাম্বার 1, মাইকেল দ্বারা মাইকেল কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে মাইকেল দ্বারা? মাইকেল প্রিয়তমা। প্রিয়তমা দ্বারা বোঝাচ্ছে দ্য প্রিলিউড। প্রিয়তমা দ্বারা কি বোঝাচ্ছে? দ্য প্রিলিউড। এটা ছিল তার অটোবায়োগ্রাফি। এটা কি ছিল? তার অটোবায়োগ্রাফি। এটা কি ছিল? তার অটোবায়োগ্রাফি। প্রিয়তমা থেকে কোন শব্দ আসলো? প্রিলিউড। এটা ছিল তার কি? অটোবায়োগ্রাফি। এরপরে কি আছে দেখেন তো? প্রিয়তমা কাকে নিয়ে? লুসি। লুসি বলতে লুসি কি বোঝাচ্ছে? তারপর কোন মাসে যায়? মার্চ মাসে। মার্চ দ্বারা কি বোঝাচ্ছে? রিটেন ইন মার্চ। রিটেন ইন মার্চ। মার্চ মাসে ভ্রমণ। ভ্রমণ বলতে কি বোঝাচ্ছে দেখেন? দা স্কারশন। ভ্রমণ বলতে কি বোঝাচ্ছে? দা স্কারশন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষার কোশ্চেন দা এক্সকারশন কার লেখা? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে। বুঝতে পারছেন প্রশ্ন কি পরিমাণ কঠিন হলে এই টাইপের কোশ্চেন করে? দা এক্সকারশন কার লেখা? ড্যাফোডিলের কথা বলে নাই। তারপর হচ্ছে কি এটাকে কি বলা হয়? সলিটারি রিপারের কথা বলে নাই, যে গুরুত্বপূর্ণ কবিতাগুলি আছে। মাঝখানে ঢুকছে কি? দা এক্সকারশন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে এই কোশ্চেন আসে। কতটুকু গুরুত্বপূর্ণ এগুলি, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এরপরে দেখেন এখানে ভ্রমণ করতে কোথায় গেল? টিনটান। তাহলে টিনটান বলতে কাকে বোঝাচ্ছে? টিনটান
অ্যাবেই কাকে বোঝাচ্ছে? টিনটান অ্যাবেই। ঠিক আছে, টিনটান গেল। তারপরে টিনটানে গিয়ে কি করলো? লুসি একাকী। এই একাকী দ্বারা বোঝাচ্ছে দ্য রিক্লিউস। ঠিক আছে, এটা এক্সেপশনাল, এক্সেপশনাল পাশে 3 স্টার দিয়ে রাখবেন। হ্যাঁ, এক্সেপশনাল শব্দের সাথে কি লিখবেন? 3 স্টার দিয়ে রাখবেন। রিক্লিউস দ্বারা কি বোঝাচ্ছে? একাকী। তারপর কি বলছে? একাকী কি করতেছে? শস্য কাটা ডিউটি করে। শস্য কাটা, শস্য কাটা দ্বারা বোঝাচ্ছে দ্য সলিটারি রিপার। কি? দ্য সলিটারি রিপার। শস্য কাটা দ্বারা বোঝাচ্ছে দ্য সলিটারি রিপার। ঠিক আছে, শস্য কাটার কি করে? ডিউটি। ডিউটির দ্বারা বোঝাচ্ছে অর্থ ডিউটি। কি বোঝাচ্ছে? অর্থ ডিউটি। তারপর কাক্কু দ্বারা আপনাদের কাক্কু বোঝাচ্ছে। ড্যাফোডিল দ্বারা আপনাদের কি বোঝাচ্ছে? ড্যাফোডিল ফুলের কথাই বলতেছে, ড্যাফোডিল। এই ড্যাফোডিল কবিতারই প্রথম লাইন হচ্ছে কি বলেন তো? আই ওয়ান্ডার্ড লনলি, আই ওয়ান্ডার্ড, আই ওয়ান্ডার্ড লনলি কি? অ্যাজ আ ক্লাউড, অ্যাজ আ ক্লাউড হচ্ছে এই ড্যাফোডিল কবিতার আরেক নাম কি? আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এই 11টা কবিতা হয়েছে কিনা এটা কনফার্ম করবেন। সেম মৃত্তিকা মির্জা, আমিও আপু এই পেজে আজ নতুন। রাজিয়া সুলতান, আসসালামু আলাইকুম স্যার, আমি আজকে প্রথম ক্লাস করছি, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করবো পুরোটা ক্লাস সময় জুড়ে, মানে ক্লাস সময় জুড়ে থাকেন। এখান থেকে অনেক কিছু জানার আছে, ভালো লাগবে, শিখার আছে। আর এখান থেকে 2 থেকে 3 বার বিসিএস এ কমন পড়ে, অন্যান্য চাকরি পরীক্ষাও এখান থেকে আসছেই এবং রেগুলার আসতেছে। ঠিক আছে, নাইমা আক্তার, জি স্যার, ওকে। সবাই কি বুঝতে পারছে? জানি না। হুম, ওকে, হুম, ঠিক আছে। আপনারা যে বাংলিশ ল্যান্ড রে ভাই, একজন লেখছে ঘুম আসে, ঠিক আছে, হয়তো বা বৃষ্টি পড়তেছে এখানে, সে লেখছে ঘুম বানান এমন। আরেকজন লেখছে আপনি ঘুম হন কেন। তার মানে এটা ঘুম আর এটা কি গুম। গুম তো বুঝেনি, গুমের নামে তো এখন নতুন মামলা করছে, এগুলো হচ্ছে একদম মৃত্যুদণ্ড, তাই না? তাহলে গুম, আর এটা লিখছেন ঘুম। বুঝছেন? মানে কিভাবে যদি লিখলে তো সমস্যা এগুলি। হ্যাঁ, এটা বুঝাই বুঝাই লিখবেন রে ভাই। আপনার কোন এলাকায় বৃষ্টি পড়তেছে? তুমুল আর বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন না? দেখেন, এই হচ্ছে তার কবিতাগুলি লিখলাম। এখন লিখবো আমাদের গুরুত্বপূর্ণ কোটেশন। লেখেন নাম্বার 1, লেট নেচার বি ইয়োর টিচার। কত চমৎকার একটা কথা বলছে, দেখছেন? যে প্রকৃতি হচ্ছে আমার আপনার কি বড় টিচার, শিক্ষক। প্রকৃতি থেকে উই ক্যান লার্ন মেনি থিংস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই হি সেড নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। ঠিক আছে, তারপর এখানে কি বলছে? তার বিখ্যাত একটা কোটেশন, তাহলে কি লিখবো আমরা? নেচার নেভার ডিড, লেখেন, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট কি? দ্যাট লাভড হার। প্রকৃতি তার সাথে বেমানি করে না যে প্রকৃতিকে ভালোবাসে। তারপর এখানে কি বলছে? আই স আ গ্ল্যান্স, গ্ল্যান্স আ হোস্ট অফ গোল্ডেন কি? ড্যাফোডিলস। এই যে ড্যাফোডিলের কথা বলছে, ড্যাফোডিল কবিতা থেকে নেওয়া। ঠিক আছে, আমি এক পলকে হাজার হাজার ড্যাফোডিল ফুল দেখেছি। এটাকে আবার সে এভাবে বলতেছে যে 10,000 saw I at a glance। আমি এক পলকে হাজার হাজার ড্যাফোডিল ফুল দেখেছি। এটা আবার ইংরেজি সাহিত্যের লিটারেরি টার্মসের ভাষায় এটাকে বলা হয় হাইপারবোলি। কি বলা হয়? হাইপার, অনেকে উচ্চারণ করেন হাইপার বল, নট বল, হাইপার বলি। উচ্চারণ কি? হাইপার বলি। লিটারি টার্মসের ভাষায় এটাকে বলা হয় হাইপার বলি। অতিরঞ্জিত করে কিছু বলা, অতিরিক্ত বাড়িয়ে কিছু বলা, এটাকে আমরা বলি হাইপার বলি। ঠিক আছে, আমরা বলি না একটা শর্টকাট মেরে 32টা দাঁত ফালাই দিব। এক শর্টকাট মেরে কি 32টা দাঁত ফালানো যায়? এই যে অতিরিক্ত বাড়ায় বলছে, এটাকে বলা হয় কি? হাইপার বলি। বুঝতে পারছি? সে বলতেছে এক পলকে আমি 10,000 ড্যাফোডিল ফুল দেখছে। সে কি গুনছে? এনে 10,000 ড্যাফোডিল ফুল আছে, সে কি গুনছে? গুনে নাই। বুঝতে পারছেন? একটু খেয়াল করবো আমরা। হ্যাঁ, তারপরে দেখেন সে আবার কি বলছে? সে বলছে our birth is but a sleep and a forgetting, and a কি? Forgetting,
আমাদের জন্মটা কি ভুলে যাওয়া এবং ঘুমানোর মধ্যেই সীমাবদ্ধ। ওই যে একজন ঘুমের কথা বলছে, আমাদের জন্মটাও এরকম ভুলে যাওয়া এবং ঘুমানোর মধ্যেই সীমাবদ্ধ। আওয়ার বার্থ ইজ বাট আ স্লিপ অ্যান্ড আ ফরগেটিং। ঠিক আছে, তারপর এখানে একটা কথা বলছে, চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ ম্যান, ফাদার অফ আ ম্যান। উনি যেভাবে লিখছেন ওইভাবে আমাকে আপনাকে লিখতে হবে, এখানে বানিয়ে লেখার কোনো অপশনই নাই। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ ম্যান। তার বিখ্যাত একটা কবিতা আছে, ইন্টিভিশন অফ ইমর্টালিটি, সেই কবিতা থেকে লাইনটা নেওয়া। ঠিক আছে, তারপরে এখানে লেখেন, দ্য মিউজিক ইন মাই হার্ট, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার it was heard no more লেখেন, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর। যে সকল মিউজিক বা যে সকল কথাবার্তা শুনতে আমার আপনার ভালো লাগে না, এটা আসলে বেশিক্ষণ আমাদের মাথায় থাকেও না, আমাদের ভালো লাগে না। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর। বুঝতে পারছে সবাই? দ্য সলিটারি রিপার কবিতার শেষের 2 লাইন। এটা কি সবকিছু প্রথম থেকে পড়াইলাম, আজকে এখন এটা কি থেকে পড়াইলাম? শেষ থেকে। কেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু খেয়াল করবো। হ্যাঁ, নো মোর। তারপর এখানে দেখেন, লিরিক্যাল বেলার থেকে সে একটা কথা বলছে, পোয়েট্রি ইজ দ্য spontaneous overflow of কি powerful feelings। লিরিক্যাল বেলার থেকে কথাটার নামা। এই যে 47তম বিসিএস এর কোশ্চেন। হ্যাঁ, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কবিতা যাদের ভিতরে পাওয়ারফুল ফিলিংস আছে, একমাত্র তাদের ভিতরে কি স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এই হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে একদম বেসিক ইনফরমেশন। তাকে নিয়ে একটু বেশি পড়তে হয়, যেহেতু এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আসে। এরপর যে রাইটারগুলি আসবে, সব ছোট ছোট রাইটার কাহিনীগুলি আসবে, একটু দেখি আমরা। হ্যাঁ, বর্ষা চমৎকার ক্লাস। ঠিক আছে, রাজিয়া সুলতানা, ভুল আর ঘুমের মধ্যে আমাদের জন্মটা সীমাবদ্ধ, সাব্বাস। সেতু সরকার, ডান। মৃত্তিকা মির্জা, ভেরি মাচ অ্যাক্টিভ স্টুডেন্ট। আওয়ার বার্থ ইজ বাট আ স্লিপ অ্যান্ড আ ফরগেটিং। তারপর 10,000 সো এট এ গ্ল্যান্স। ঠিক আছে, ওকে। সুকুমার মোহ, আচ্ছা। তারপর বলি, মোটামুটি সবাই লিখতেছেন, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে। এলাকাটার নামটা তো বলবেন। বাংলাদেশি হচ্ছে, বাট এলাকার নামটা তো বলবেন। ঠিক আছে, এই পর্যন্ত লেখা শেষ তো না? ঠিক আছে, রুহান দেখে। ওকে রুহান, তোমার জন্য শুভকামনা রইল। তুমি জীবন অনেক বড় হও। ঠিক আছে, অনেক বড় হও রুহান, এবং হবে ইনশাল্লাহ, হইতেই হবে। স্যার, বড় হওয়ার না ছাড়া কি কোনো উপায় আছে? না, বড় হইতেই হবে জীবনে? বাস্তবতা স্যার, বড় হইতেই হবে। লেখেন নাম্বার 2। লেখেন নাম্বার 2। এই নাম্বার 2 এর পাশেও লেখেন হচ্ছে কি m.i। m.i মানে কি মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে রেগুলার কোশ্চেন চলে আসতেছে। লেখেন স্যামুয়েল টেইলর কলেরিজ। ঠিক আছে, স্যামুয়েল টেইলর কলেরিজ। এর জন্ম হচ্ছে 1772 এবং মৃত্যু হচ্ছে 1834। 1772, 1834। এখন স্যামুয়েল টেইলর কলেরিজের ব্যাপারে একটা ব্যাপার একটু না জানাইলেই নয়। সে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বেস্ট ফ্রেন্ড, এটা প্রথমেই বলেছি। আর সেকেন্ডটা যেটা হচ্ছে, উনি ছোটবেলা থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হন। ডাক্তার তাকে অনেক ধরনের মেডিসিন তাকে দেয়, বাট কোনো মেডিসিন তাকে কাজে দেয় না। হ্যাঁ, সে আস্তে আস্তে লেখালেখির প্রতি তার ভিতরে খারাপ লাগা কাজ করে। সে চাইলেও অনেক কিছু লিখতে পারে না। ঠিক আছে, অনেক কিছু সে কি হবিগঞ্জ, মাধবপুর, ধর্মগড় এলাকা, বাহ, জায়গাটাও সুন্দর, বৃষ্টিটাও সুন্দর মতোই পড়তেছে আশা করি। হ্যাঁ, যাই হোক, তখন তার যখন কোনো মেডিসিনই কাজে হয় না, তখন ডাক্তার মেডিসিন হিসেবে তাকে আফিম খেতে দেয়। কি খেতে দেয়? আফিম খেতে দেয়। এন্ড আফিম খাওয়ার পর সে দেখে কি সে ভালো ফিল করতেছে। আফিম তো জানেন ওয়ান কাইন্ড অফ ড্রাগস। ঠিক আছে, এই আফিমের প্রতি সে কি করতেছে, মেডিসিন হিসেবে না খেয়ে সে একদম কি করে এটার প্রতি নেশাগ্রস্ত হয়ে গেল। এখন সে এটার প্রতি এডিক্টেড। এরপর থেকে সে কি করে, আফিম খেয়ে লেখালেখি শুরু করে। এখন বুঝেন, এই যে নেশা করে যারা লেখালেখি শুরু করে, তাদের চিন্তা ভাবনা দেখবেন কি 10 জনের চিন্তা ভাবনা থেকে একটু আলাদা।
একটু অন্যরকম, তারা একটু দেখবেন ব্যতিক্রমী ভাবেই চলাফেরা করে, এদের সাথে কোনো কিছু মিলবে না। দেখবেন এটা কিছু হইলে কি বলবে জানেন, কোনো সমস্যা নেই, আরে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, আরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। মানে তারা এগুলি চিন্তাই করতে পারে না, কোনো প্যারাটারে নিতে পছন্দ করে না। এরকম হচ্ছে এসটি কলেরিজ। এই আফিমের প্রতি এডিক্টেড হতে হতে সে এমন ভাবে হয়, এই আফিম খেয়ে খেয়েই লেখালেখি করে, এবং এমন ভাবে লেখালেখি করে তার কবিতার মধ্যে দেখা যায়, আমরা যখন পড়ি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, সুপার নেচারের এখানে অনেক কাহিনী ধরে, সুন্দর একটা ওয়েদার, সুন্দর মতো সবকিছু যায়, আবার হঠাৎ করে কি খারাপ একটা ওয়েদার চলে আসে। বুঝতে পারছেন? আমরা যখন কুবলা খান যে তার বিখ্যাত একটা কবিতা, এটা যখন আমরা পড়ি, তখন আমরা কি দেখতে পাই জানেন? তখন আমরা দেখতে পাই কবিতার নাম কুবলা খান, বাট কবিতাটা যে সে লিখছে কুবলা খানের ব্যাপারে কোনো কথাই লেখা নাই। কি পরিমাণ আফিম খেতেন, বুঝতে পারছেন? তাহলে এক জিনিসটা কি হওয়ার পর সে যে ব্যতিক্রম জিনিসগুলি যে লেখালেখি করতো, এই ব্যতিক্রম জিনিসটাই তার জন্য কি হয়ে যায়, মানে একটা ভালো সময় চলে আসে। বাট এই খারাপ নেশার কারণে তাকে অল্প সময় আবার কি করতে হয়, মারা যেতে হয়। এই জন্য আজকে 1834 সালে উনি মারা গেছেন, আজকে 2026 সাল, এখনো পর্যন্ত পুরা ইংরেজি সাহিত্য বা পুরা বিশ্ব তাকে অপিয়াম ইটার হিসেবে চিনে। ইংলিশে, বাংলায় বলি হচ্ছে আমরা আফিম, ইংলিশে বলি আমরা অপিয়াম। ঠিক আছে? আর এই যে সুপার নেচার নিয়ে যে লেখালেখি করতো, বন্ধুলিপ্ত নেচার, সে তো একটা আধ্যাত্মিক জ্ঞানের মানে আধ্যাত্মিক জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতো, তাকে বলা হয় পয়েট অফ সুপার নেচার। একজন কোশ্চেন করছে, স্যার সুপার নেচার কেন বলা হয়? এখন বুঝতে পারছে? এখন লেখেন ওনার টাইটেল, ওনাকে বলা হয় পয়েট অফ সুপার নেচার। বুঝতে পারছেন? তাকে বলা হয় কি বলা হয়, লেক পয়েট। সেও ছিল একজন লেক পয়েট। ইংল্যান্ডের একটা জায়গা আছে লেক, সেই লেকে তার জন্ম, একটু আগে লিখে দিছে। তাকে আবার কি বলা হয়, অপিয়াম ইটার। আর বাংলায় বলে কি, আফিম খোর। এই যে উনি যে একজন আফিমখোর হয়েও এত সুন্দর লেখালেখি করতো, তার মানে কি এক্সেপশনাল একজন রাইটার। এসব এক্সেপশনাল রাইটারের প্রতি নজর পড়বে কার, বলেন তো? এসব এক্সেপশনাল রাইটার প্রতি কার প্রতি, মানে রাইটারের প্রতি কে নজর রাখবে জানেন? এই পিএসসি। কে নজর রাখবে? পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। দেখবেন ওনাদের নিয়ে রেগুলার কোশ্চেনগুলি হচ্ছে, হবে, এবং ভবিষ্যতে আরো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এখন লেখেন he was also inspired by কি, ফ্রেঞ্চ রেভলিউশন। সে হচ্ছে কি ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা ইন্সপায়ার্ড হন, উদ্বুদ্ধ হন। কে? এ হচ্ছে আমাদের এসটি কলেরিজ। এখন দেখেন তার লিটারেরি ক্রিটিসিজম মানে সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ যাই করতেন না কেন, তার কবিতা, তার সাহিত্য নিয়ে কেউ যদি কোনো কথা বলতো, তার মাথায় নষ্ট হয়ে যেত। ওই কথার জবাব দেওয়ার জন্য সে আবার আরেকটা বই লেখে। সে বইটার নাম কি, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। ঠিক আছে, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। ঠিক আছে, এটার পাশে লেখানো হচ্ছে F.I, ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা রাইটিংস। ঠিক আছে, তাই সবাই লিখতেছে, স্যার এরা রঙিন দুনিয়া বসবাস করে। ঠিক আছে, মোস্তাফিজুর রহমান, ওকে স্যার আপনি ইংরেজি সাহিত্য কোর্সে, স্যার আমি আপনার ইংরেজি সাহিত্য কোর্সে ভর্তি হতে চাই, প্লিজ জানাবেন। অবশ্যই আপনারা এই পেজে, এইখান থেকে আপনাদের মানে আপনার এটাকে হাসিব রিয়াদ, আপনার নাম্বারে মেসেজ চলে যাবে, ওইখানে সবকিছু বলা হবে কিভাবে অ্যাডমিশন নিতে হবে, সেইভাবে প্রসেসিং করে আপনার মেসেঞ্জারটা একটু চেক দিবেন। ঠিক আছে, এটা একটু মার্ক করে রাখবে, আমি অফিসে বলে দিচ্ছে আপনাকে মার্ক করে রাখবে, হাসিব রিয়াদ। হ্যাঁ, প্রশ্নকর্তা, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আরেকজন লিখছে রাজিয়া সুলতানা, আমিও ভর্তি হতে চাই। আপনার এগুলি ভাই এগুলি একটু নাম্বারগুলি করে রাখবেন। রাজিয়া সুলতানা আছেন, তারপর হচ্ছে হাসিব। আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই কি করবেন, যে এখানে জানিয়ে রাখেন আপনাদের সাথে আমাদের মানে অফিসের যিনি বসেন ম্যানেজার আপনাদের সাথে কথা বলবেন, কথা বলে পুরো প্রসেসিংটা জানিয়ে দিবে কিভাবে কি করতে হবে। ভর্তির সাথে সাথে এখানে পরীক্ষা থেকে শুরু করে আপনারা যারা এখানে ডান, ওকে দ্য পয়েট অফ সুপার নেচার 1772 মিথ্যাকে মির্জা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন বায়োগ্রাফিয়া কি, লিটারেরিয়া। তার বিখ্যাত দেখেন পোয়েমস। আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন, মাত্র বললেন আমার অফিস থেকে আপনাদের ম্যানেজার
আপনাদের মেসেঞ্জারে নক দিবে, ওইখান থেকে ভর্তি প্রসেসিং সবকিছু বলে দিবে, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কিভাবে ভর্তি কনফার্ম করবে, সব জানিয়ে দিবে। হ্যাঁ, আপনারা আপনাদের মতো লিখে রাখেন, ঠিক আছে? দেখেন তার বিখ্যাত কবিতা লেখেন, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। ঠিক আছে, এখানে একটা পাখির কথা বলা হয়েছে, সে পাখির নাম কি? অ্যালব্যাট্রস। পাখির নাম কি? অ্যালব্যাট্রস। ঠিক আছে, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। ঠিক আছে, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার খুব বিখ্যাত তার কবিতা। এই কবিতার পরপরই তার উপাধি হয়ে যায় পয়েট অফ সুপার নেচার। পয়েট অফ সুপার নেচার। এখানে সে কিছু কোটেশন বলছে, সেই কোটেশন গুলি লেখেন। সে বলছে এখানে, অ্যালন অ্যালন all alone on a white sea। আবার সে আরেকটা কথা বলছে যে water everywhere nor any drop to drink, তারপর এখানে আরেকটা কথা বলছেন, এর কোন ক্ষেত্রে বলছেন একটু পরে বোঝাচ্ছে, আপনারা একটু লেখেন। হি প্রেইড বেস্ট হু লাভড বেস্ট all things both great and small। ঠিক আছে, এই যে দেখেন দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ কোটেশন আছে। তার মধ্যে এখানে কি বলছে? অ্যালন অল অ্যালন অন আ হোয়াইট সি। এখানে কি একজন নাবিকের কথা বলা হয়েছে সুন্দর মতো, যে কারণে তাকে সুপার নেচার বলা হয়। সে সুন্দর মতো একটা মানে এটাকে কি বলে, সমুদ্র পথে সে যাচ্ছিল তার অন্যান্য নাবিকদের সাথে নিয়ে, এবং যখন সুন্দর ওয়েদার ছিল, সুন্দর পানি ছিল, মানে সাগরের পানি সুন্দর মতো শান্ত ছিল, তারপরে আকাশ রোদেলা ছিল, সুন্দর মতোই তারা যাচ্ছিল। এই যেতে যেতে তাদের শিপের উপর একটা অ্যালবাট্রস পাখি চলে আসে। ওই যে অ্যালবাট্রস পাখির কথা বলা হয়েছে। ঠিক আছে, যখনই অ্যালবাট্রস পাখিটা আসে সব নাবিকেরা খুশি হয়ে যায়, বাট যিনি ক্যাপ্টেন ছিল সে আবার খুশি হতে পারে না। সে কি করে, মানে তার কাছে মনে হয় এটা অশুভ লক্ষণ নিয়ে সে আসছে, তাই সে পিস্তল বের করে গুলি করে এটা মেরে ফেলে। এরপর থেকে শুরু হয় সুপার নেচারের। কিরকম? এই যে রোদেল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, শান্ত সাগরের পানি অশান্ত হয়ে যায়, এমন বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, প্রাকৃতিক দুর্যোগ, যে সবাই ভেবেছে যে হঠাৎ করে হয়তো বা এটা কিছুক্ষণের পর থেমে যাবে, বাট তাদের শিপটাও এক জায়গায় স্থির হয়ে গেল, সবকিছু ছবির মতো হয়ে গেল। এখানে সব সুপার নেচারের কাহিনীগুলো হইলো। আস্তে আস্তে সব নাবিকেরা প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা যেতে লাগলো। শুধুমাত্র কিছু মানে নাবিক ছিল, তারা মারা যাওয়ার আগে মৃত অ্যালবাট্রস পাখির মালা সে ক্যাপ্টেনের গলার মধ্যে ঝুলে রেখে তাকে বললো যে তুমি হচ্ছে পাপিষ্ট, তোমার কারণে আমাদের মরতে হচ্ছে, নেচারের সাথে তোমার এরকম বিট্রে করা ঠিক হয় নাই, তুমি কেন এই নিরীহ পাখিটাকে মারতে গেছো। সব নাবিকেরা মারা যায়, শুধু ওই ক্যাপ্টেনটাই কোন রকম জীবিত ছিল। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ডেথ, মানে সেও এখন মৃত্যুর জন্য কি অপেক্ষা করছিল। ওই সময় সে দেখে এত বড় মানে সমুদ্র এবং সাগরের মাঝখানে সে কি একা পড়ে আছে। তখন সে একটা কথা বলে, অল অ্যালন অন আ হোয়াইট সি, যে আমি একাই পড়ে আছি, এরকম বিশাল সাগরের মাঝে আমি একাই পড়ে আছি। তখন সে বুঝে যে পানির মর্মটা কি, পানিটা যে কত গুরুত্বপূর্ণ। পানি আছে চারপাশে, কিন্তু পানি পান করার মতো কি মানে পানি নেই। তখন সে একটা কথা বলে, ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারপাশে এত পানি, এক ফোঁটা পানি নেই পান করার মতো। অবশেষে সে বুঝতে পারে যে আমার এই কাজটা করা উচিত হয় নাই, নিরীহ পাখিটাকে মারা উচিত হয় নাই। তখন সে একটা কথা বলে, হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। জীবে প্রেম করে যে এইজন সে বিষে ঈশ্বর। 44তম বিসিএস এর কোশ্চেন এই কোটেশনটা চলে আসছে। বুঝতে পারছেন কথাটা? তাহলে কোথা থেকে কিভাবে আসলো? এই যে কিছুক্ষণ পর সে যখন ভুল বুঝতে পারে, নেচার আবার স্বাভাবিক হয়ে যায়। এই যে একবার অস্বাভাবিক হয়ে যাওয়া, আবার স্বাভাবিক হয়ে যাওয়া, এই সব কিছু মিলিয়ে কি সুপার নেচার। সবকিছু মিলিয়ে কি সুপার নেচারের ঘটনা ঘটায়, তাকে কি বলা হয়? পয়েট অফ সুপার নেচারালিজম অথবা পয়েট অফ সুপার নেচার। এরপরে তার একটা গুরুত্বপূর্ণ কবিতা আছে, লেখেন কুবলা খান। নাম কি? কুবলা খান। এটা ছিল তার আনফিনিশড মানে অসমাপ্ত, আনফিনিশড পয়েম, অসমাপ্ত কবিতা, তার কুবলা খান। ঠিক আছে, সে আফিম খেয়ে
রাতে ঘুমের মধ্যে স্বপ্নে এই কবিতার নামকরণ করেন কুবলা খান। বুঝতে পারছেন? এবং সে লিখতে লিখতে সে ভুলে যায় শেষের পরের লাইনগুলি কি লিখবে। ভুলে যাওয়ার কারণে সে এটা কমপ্লিট করতে পারে নাই, জিনিসটা ছিল টোটালি ইনকমপ্লিট। তখন এটা নাম হয়ে যায় কি আনফিনিশড পোয়েম, অসমাপ্ত তার কবিতা। জীবিত অবস্থায় সে একটা অসমাপ্ত কবিতা লিখে যায়। ঠিক আছে? হ্যাঁ, পাখিটাকে হত্যা করে। ওকে। তারপরে এখানে দেখেন নাম্বার 3, ডিজেকশন অ্যান্ড অড। ডিজেকশন অ্যান্ড অড। এই কবিতার মধ্যে সে যে লেখালেখিতে আস্তে আস্তে কি আনেবল, মানে এটাকে কি বলে, অক্ষমতা তার ভিতর প্রকাশ পায়, সেই অক্ষমতা প্রকাশ নিয়ে এটা লেখা। ঠিক আছে? ডিজেকশন অ্যান্ড অড। তারপর এখানে কি লেখা দেখেন, ক্রিস্টাবেল। কি লেখা? ক্রিস্টাবেল তার আরেকটা কবিতা। তারপরে লেখা হচ্ছে কি দ্য নাইটিঙ্গেল। দ্য নাইটিঙ্গেল, কনভারসেশনাল পোয়েম। এটা ছিল কি একটা কনভারসেশনাল পোয়েম। বুঝছে? এই মাত্র 5টাই তার গুরুত্বপূর্ণ কবিতা। সবাই এতটুকু বুঝতে পেরেছে? ওকে, সবাই আমরা বুঝতে পেরেছি এতটুকু? সবাই কি ধরতে পেরেছে? এতটুকু সবাই বুঝতে পেরেছি কিনা কনফার্ম করবেন। জি স্যার, ওকে। খালি লেখেন জি স্যার, ওকে। লেখেন জি স্যার, ওকে। সবাই বুঝতে পেরেছি কিনা কনফার্ম করবেন। জি স্যার, ওকে। খালি লেখেন জি স্যার, ওকে। আনফিনিশড পোয়েম। হ্যাঁ, আজকের ক্লাসটা নিতে আমি মন থেকেই বলছি, আজকের ক্লাসটা নিতে আমার খুবই ভালো লাগছে। কিসের জন্য? এই যে নাতাশা ইসলাম, জাহাঙ্গীর, মৃত্তিকা মির্জা, তারপর মিতালে মুন্নি, রাজিয়া সুলতানা, জাহাঙ্গীর আলম, তারপর মোস্তাফিজুর, আরো কয়েকজন আছে, যে সৌহার্দ্য, ওয়ালাইকুম আসসালাম। মানে সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করছেন এবং কমেন্টস করতেছেন। এই সকাল থেকে ক্লাস নিচ্ছি, দেখা যায় কি যে আপনাদের এই যে কমেন্টস বা রিপ্লাই, এই জিনিসটা হচ্ছে আমাদের এনার্জি। বুঝতে পারছেন? আপনারা খুবই মনোযোগ সহকারে করতেছেন, দেখতেছে, ভাল লাগতেছে। হ্যাঁ, শেষ পর্যন্ত সাথে থাকবেন, আমি এই আশাটাই রাখছি। হ্যাঁ, ওকে। সেতু সরকার, উনি তো একদম প্রথম থেকেই আছে, মাশাআল্লাহ। জি স্যার, ওকে। ওকে, তাহলে এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছে, তাই না? এখন আমরা নতুন আরেকটা রাইটারে চলে যাব। লেখেন নাম্বার 3। লেখেন। এখান থেকে কে আসে? চার্লস ল্যাম্ব। দেখেন, চার্লস ল্যাম্ব, ওনার ছদ্মনাম, পেন নেম, ওনার পেন নেম হচ্ছে এলিয়া। পেন নেম কে? এলিয়া। ঠিক আছে? ওনার একটা এসে আছে, প্রবন্ধ, সেই এসের নাম হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। টেলস ফ্রম কে? শেক্সপিয়ার। এই শেক্সপিয়ার বানান কিন্তু 35তম বিসিএসে আসছিল যে শেক্সপিয়ার বানান কি। এই টেলস ফ্রম শেক্সপিয়ার, এটার পাশে 3 স্টার দেন। এখান থেকে আসে কি নিচে কি রোমান্টিক পিরিয়ডের রাইটার, তার মধ্যে চার্লস ল্যাম্ব অপশনে থাকবে, এটা দেখবেন। তার ছদ্মনামটা খুব গুরুত্বপূর্ণ, এলিয়া। তার চেয়েও আমি যখন ইংলিশ মিডিয়ামে ক্লাস নিতাম, প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম যখন, আমি ওইখানে দীর্ঘ 3-4 বছর আমি ক্লাস নিয়েছি, ওইখানে এই বইটা আমাদের পড়াইতে হইতো, টেলস ফ্রম শেক্সপিয়ার। বুঝতে পারছেন? ছোট্ট একটা বই, হ্যাঁ কঠিন একটা বই, শেক্সপিয়ারের সব নাটকগুলি এখানে দেওয়া। বুঝতে পারছেন? টেলস ফ্রম শেক্সপিয়ার। দেখেন 4 নাম্বার, জেন অস্টিন। লেখেন জেন অস্টিন। ওনাকে বলা হয় অ্যান্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। ঠিক আছে? তার বিখ্যাত যে নোবেলগুলি আছে, 1 নম্বর লেখেন প্রাইড অ্যান্ড কি? প্রেজুডিস। এখানে গুরুত্বপূর্ণ 2টা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ডার্সি আর এটা হচ্ছে এলিজাবেথ বেনেট। আর এটা কে? এলিজাবেথ বেনেট। ঠিক আছে? তারপর লেখেন লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তারপর লেখেন হচ্ছে কি? সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। দেখেন আরো আছে, ওগুলি দরকার নেই, 3টা বেশি ইম্পর্টেন্ট, 3টা লিখে দিলাম। ঠিক আছে? প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে এরকম কি, আপনার 43তম বিসিএস এর কোশ্চেন, এলিজাবেথ বেনেট জেন অস্টিনের কোন ধরনের, মানে কোন উপন্যাসের ক্যারেক্টার, কোন উপন্যাস? প্রাইড অ্যান্ড
প্রেজুডিস, এই দুইটা ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ, তারপর কি সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এখানে একটু খেয়াল করবো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। থার্ড ব্র্যাকেট মানেই হচ্ছে ইম্পর্টেন্ট নোট, এটা মাথায় রাখবেন। একই গল্পের ভিন্ন রাইটার, ঠিক আছে। দেখেন এখানে আবারও লিখে দিচ্ছি লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লাভ অ্যান্ড কি ফ্রেন্ডশিপ। এটা হচ্ছে তার পোয়েম, এটা হচ্ছে একটা পোয়েম। কার পোয়েম? আমাদের বড় ভাই কে? শেক্সপিয়রের। এই বুঝছি। তাহলে পরীক্ষা যদি কখনো আসে যে লাভ এন্ড ফ্রেন্ডশিপ উপন্যাসটা কার লেখা, ঠিক আছে, লাভ এন্ড ফ্রেন্ডশিপ উপন্যাসটা কার লেখা, তাহলে কে আসবে? জেন অস্টিন। আর যদি বলে কবিতাটা কার লেখা, তাহলে আসবে শেক্সপিয়র। ওকে, একজন লিখছে স্যারের নাম কি, আর একজন উত্তর দিচ্ছে যে রাতুল স্যার। ওকে, আর একজন লিখছে রাকিব স্যার মানে অসাধারণ। ভাই রাকিব না, রাতুল, ঠিক আছে, রাকিব না রে ভাই। ওইখানে আপনার ক্লাসের শুরুতেই লেখা আছে, হ্যাঁ, রাতুল স্যারের ক্লাস, ঠিক আছে, রাতুল, হ্যাঁ, রাতুল স্যার, বুঝতে পারছেন, নট রাকিব স্যার। হ্যাঁ, পুরো নেম প্লেটটা চেঞ্জ করে দিলেন, আকিকা দিতে হবে আবার। মাশাআল্লাহ, অ্যাক্টিভ। ওকে ওকে, ঠিক আছে। দেখেন এই হচ্ছে আমার চার্জে গেল। আর জেন অস্টিনকে জানেন? আমরা জানি রোমান্টিক যুগ হচ্ছে কবিতার যুগ, এই যুগে সবচেয়ে বেশি কবিতা লেখা হয়, রাইট? বাট এখানে জেন অস্টিন কি করছে, উনি কবিতার যুগের হয়েও উনি কবিতায় এত কিছু পছন্দ করতেন না। ওনার একটা কথা, আমি একজন রাইটার, আমি কবিতা লিখতে পারি, আমি উপন্যাস লিখতে পারি, আমি নাটক লিখতে পারি, এখানে তো এত বাধা ধরে একটা জিনিস নিয়ে যে বসে থাকতে হবে এরকম তো কিছু না। তাই সে কি করতো, রোমান্টিক যুগের হয়েও রোমান্টিকতার বিরোধিতা করতো। বুঝতে পারছেন? সবাই লিখছে কবিতা, উনার কবিতা টবিতা এগুলো লিখে নেন, উনি লিখছে কি তারামি করে, কি উনি কি লিখছেন, উনি লিখছেন উপন্যাস, এবং খুব চমৎকার চমৎকার উপন্যাস লিখছেন। বুঝতে পারছেন? এবং সে কিন্তু অবিবাহিত অবস্থায় কিন্তু মারা যান জেন অস্টিন। তাই ওনাকে বলা হয়, যেহেতু রোমান্টিক পিরিয়ডের হয়েও রোমান্টিকতার বিরোধিতা করত, তাই তাকে বলা হয় কি অ্যান্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। কি বলা হয়? অ্যান্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। বুঝতে পারছে যে রোমান্টিক পিরিয়ডে হয়েও রোমান্টিকতার কি করতো, বিরোধিতা করত। এখন আমরা লিখবো নাম্বার 6। লেখেন নাম্বার 6, লেখেন হচ্ছে জন কিটস। জন কিটস, ঠিক আছে, 7 স্টার দিয়ে দিবেন এখানে। জন কিটস, ওনার জন্ম হচ্ছে 1795 সাল, ওনার মৃত্যু হচ্ছে 1821, ঠিক আছে। ওনার যে টাইটেল আছে, টাইটেলগুলি লেখেন। ওনাকে বলা হয় পয়েট অফ বিউটি, পয়েট অফ বিউটি, অথবা পয়েট অফ কি সেন্সুয়াসনেস, পয়েট অফ কি সেন্সুয়াসনেস। তাকে বলা হয় ম্যান অফ মেডিসিন, ম্যান অফ কি মেডিসিন, ঠিক আছে। তাকে বলা হয় ডেথ হান্টেড পয়েট। কি বলা হয়? ডেথ হান্টেড পয়েট। তাকে আবার কি বলা হয় বলেন তো? ইয়াংগেস্ট পয়েট ইন কি রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড। দেখেন রোমান্টিক যুগের সবচাইতে ইয়াংগেস্ট মানে বয়সে কম যে রাইটার হচ্ছে কে? জন কিটস। 26 বছর বয়সে যক্ষায় মারা যান। আমাদের শেক্সপিয়ার মারা যান হচ্ছে কত? 52 বছর বয়সে, উনি মারা যান 26 বছর বয়সে। এই যে 26 বছর বয়সে যে মারা যান, উনি যদি আর 20টা বা 26টা বছর বেঁচে থাকতেন, ইতিহাসটা আরেকটু অন্যভাবে ঘুরাইতো। কিভাবে ঘুরতো? আমরা কথায় কথায় শেক্সপিয়ার বলি না, তখন কথায় কথায় আসতো জন কিটস। মাত্র 18 বছর বয়সে তার প্রথম বই ইমিটেশন অফ স্পেসার এটা বের হয়। 26 বছর বয়সে মারা যান। এর মধ্যে তার মেইন ফোকাসটাই হচ্ছে কি নিয়ে? সৌন্দর্য নিয়ে, যার কারণে তাকে বলা হয় পয়েট অফ বিউটি, পয়েট অফ সেন্সুয়াসনেস। তিনি আবার প্রফেশনাল একজন ডক্টরও ছিলেন, যার কারণে বলা হয় ম্যান অফ মেডিসিন। এবং তার কবিতা সৌন্দর্যের উপরে ধারণ করে বেস করেই লেখা হচ্ছে কি, তাকে বলা হয় ডেথ হান্টেড পয়েট। বুঝতে পারছি? মাত্র 26 বছর বয়সে, কি 26 বছর বয়সে টিউবারকিউলোসিস, ঠিক আছে, বা যক্ষায় রোগে মারা যায়, ঠিক আছে, রোগে মারা যান। উনি কিন্তু পার্সি বিশে শেলির কিন্তু ভালো বন্ধু ছিলেন। তারাও একসাথে কি বিভিন্ন অকেশনে আফিম খেত, বাট দে আর নট এডিক্টেড টু অপিয়াম, ঠিক আছে, তারা অকেশনে খেতেন, এই আর কি। তারপর লেখান তার একটা সনেট ছিল, পরীক্ষা প্রশ্ন কঠিন হইলে এটা আসবে। অন হিজ ফার্স্ট লুকিং into Chapman's
চ্যাপম্যানস হোমার, চ্যাপম্যানস হোমার। ঠিক আছে, অন হিজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, এটা হচ্ছে তার একটা কি গুরুত্বপূর্ণ সনেট। যদি পরীক্ষার প্রশ্ন হাইফাই লেভেলের কঠিন হয় তখন এই লাইনটা দিয়ে দিবে, তখন এই লাইনটা দিয়ে দিবে। এছাড়াও তার বিখ্যাত যে কবিতাগুলি আছে সেই কবিতা মনে রাখার জন্য একটা ছন্দ দিয়ে দিচ্ছি, মেঘনা, মেঘনা লিমা, মেঘনা কি লিমা, একটা ছন্দ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেঘনা লিমা। দেখেন এখান থেকে আমরা কি জানবো, সবাই কি লিখতে পারতেছে? স্যার আপনারা আবার আকিকা দিতে হয়, দাওয়াত পাবো তাহলে অবশ্যই। ঠিক আছে, জন কিটস, রাজিয়া সুলতানা, পয়েট অফ বিউটি, মিথ্যাকে মির্জা পুরোটাই তুলে ধরছেন, ধন্যবাদ, সবারই উপকার হয় এতে। আর রেহানা পারবে টিউবারকুলোসিস, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন দেখেন এই মেঘনা লিমা দ্বারা কি বোঝাচ্ছে। এই মেঘনা লিমা একটা ছন্দ, মানে তার কবিতা মনে রাখার জন্য। যেমন এম দ্বারা বোঝাচ্ছে অর্থ, অর্থ মিলানকলি। ঠিক আছে, ই দ্বারা বোঝাচ্ছে এন্ডাইমিয়ন, কি বোঝাচ্ছে? এন্ডাইমিয়ন, MION। তারপর জি দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? অট অন দা ফাটাফাটি, ফাটাফাটি, ফাটাফাটি ইম্পর্টেন্ট, অট অন দা গ্রেসিয়ান আর্ন। এটার পাশে লেখেন F ডট F ডট F ডট I, ফাটাফাটি, ফাটাফাটি ইম্পর্টেন্ট এটা। আর 7 স্টার দিবেন কিসের সাথে? এন্ডাইমিয়ন। তারপর এইচ দ্বারা কি বোঝাচ্ছে? হাইপেরিয়ন, কি বোঝাচ্ছে? হাইপেরিয়ন। এন দ্বারা কি বোঝাচ্ছে? অর্থ নাইটিঙ্গেল, অর্থ কি? নাইটিঙ্গেল। তারপর এখানে এল দ্বারা কি বোঝাচ্ছে? লামিয়া। এ দ্বারা কি বোঝাচ্ছে? অর্থ অউথাম, অর্থ কি? অউথাম। তারপরে এল দ্বারা কি বোঝাচ্ছে? কি? লামিয়া। আই দ্বারা বোঝাচ্ছে ইসাবেলা, ইসাবেলা। এখান থেকে পরীক্ষা আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলি বলেন তো? এই এন্ডাইমিয়ন, তারপর হচ্ছে কি গ্রেসিয়ানান, আর হচ্ছে আপনার এটাকে কি বলা হয়? নাইটিঙ্গেল। আর এখান থেকে হচ্ছে আপনার এটাকে কি? অর্থ অউথাম। এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই বুঝছি সবাই, এগুলো নোট করে রাখেন, বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জি স্যার, গ্রেসিয়ান আর্ন, এন্ডাইমিয়ন। ওকে, বাপরে বাপ, সবাই তো লিখতেছেন মাশাআল্লাহ। রেহানা পারভিন, সেতু সরকার, ওকে, জাহাঙ্গীর আলম, জন কিটস, ওকে, ম্যান অফ মেডিসিন। এখন তার কোটেশন গুলি আমরা লিখি। লেখেন, the thing of beauty, the thing of beauty, the thing of beauty is a joy forever, joy forever। ঠিক আছে, যে কোনো জিনিসের সৌন্দর্য আজীবন থেকে থাকে, সৌন্দর্য বাই সৌন্দর্যই। ঠিক আছে, আপনার সৌন্দর্যের জন্য ওই যে পার্লারে যা মেকআপ করতে হবে না, হ্যাঁ, জাস্ট একটু সিমসাম পরিপাটি ভাবে থাকাটাই হচ্ছে একটা সৌন্দর্য। সুন্দর মতো বসাটাও একটা সৌন্দর্য। সুন্দর মতো এই যে আমি যে ক্লাস নিচ্ছি, যেভাবে পারি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সৌন্দর্য, মানে সুন্দর মতো ডেলিভারি দিতে, এটাও একটা সৌন্দর্য। এখন যদি উড়া দৌড়া নাচতে নাচতে যে ডেলিভারি দেই, এটা তো হইলো না, তখন হয়ে যাবে পাগলামি। ঠিক আছে, তো সৌন্দর্য সবকিছু যে আপনারা কমেন্টস করতেছেন সুন্দর করে, তো এটা হচ্ছে কি একটা সৌন্দর্য। এই প্রত্যেকটা সৌন্দর্যই হচ্ছে কি আজীবন থেকে যায়, বুঝতে পারছেন? মাথায় রাখবেন একটা জিনিস, যারা পরিশ্রমী বা খুব অ্যাক্টিভ তাদেরকে একটা সময় মানুষ ভুলেও যেতে পারে, বাট যারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে তাদেরকে কেউ ভুলবে না। এই ডিসিপ্লিন কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, বুঝতে পারছেন? ডিসিপ্লিন পার্সনকে সবাই মনে রাখে, যারা গুছানো অর্গানাইজ তাদেরকে সবাই মনে রাখে। পরিশ্রমী অনেকে তো পরিশ্রম করে, ভুলে যেতে পারে যে এলো পাতারে পরিশ্রম, বাট অর্গানাইজ এবং ডিসিপ্লিনটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এখানে কি বলছে দেখেন, ট্রুথ ইজ বিউটি, ট্রুথ ইজ বিউটি, তারপর কি? ট্রুথ ইজ বিউটি, তারপর কি? বিউটি ট্রুথ, সত্যই সুন্দর, সুন্দরী সত্য, এন্ডাইমিয়ন থেকে নেওয়া। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন। তারপর দেখেন, হার্ট মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ট আর কি? সুইটার। মানে কি? যে সকল মেলোডি আমরা শুনি এটা যতটুকু ভালো লাগে, যেগুলো আমরা শুনি না এগুলো তার চেয়ে বেশি আমাদের ভালো লাগে। ঠিক আছে, বাহ, মৃত্তিকা মির্জা সুন্দর মতো গুছাই লিখে দিচ্ছেন। হ্যাঁ, যাদের সমস্যা এটা দেখতে পারেন। ঠিক আছে, ওনার এখানে আরো গুছিয়ে লেখা, আপনারা কপি পেস্ট করে সাথে রাখতে পারেন। আর যারা লিখছেন তো লিখছেন। এই হচ্ছে জন কিটসের ব্যাপারে বেসিক ইনফরমেশন। এখন আমরা যাব কিসে? পিবি শেলি, মানে কি? পার্সি বিশি শেলি, লাস্ট ওয়ান।
ঠিক আছে? না, এখন আমরা যাব হচ্ছে কত, পিবি শেলি 6 নম্বর। হ্যাঁ, লেখেন পার্সি বিশি, পার্সি বিশি কি শেলি, পিবি শেলি। ওনার জন্ম হচ্ছে 1792 এবং ওনার মৃত্যু হচ্ছে 1822। 29 বছর বয়সে আপনার হচ্ছে এটাকে কি মানে নৌকায় ডুবে পানিতে, নৌকা মানে অ্যাক্সিডেন্ট করে প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিতে ডুবে সে মারা যায়। উনার ভালো দিকের মধ্যে একটা খারাপ দিক হচ্ছে উনি আবার একজন কি ছিলেন, মানে নাস্তিকতা বিশ্বাসী ছিলেন, তাই তাকে বলা হয় বিলিভার ইন অ্যাথেইজম, নাস্তিকতাবাদে বিশ্বাসী। ঠিক আছে? এবং সে সবসময় একটা জিনিস চাইতো যে এমন একটা পশ্চিমা বাতাস আমাদের সমাজে আসুক, যে পশ্চিমা বাতাস এসে যত ধরনের অন্যায়, যত ধরনের খারাপ জিনিসগুলি আছে এগুলি সব কি নষ্ট করে ফেলবে, এবং আরেকটা পশ্চিমা বাতাস এসে ভালো জিনিসগুলো আমাদেরকে দিয়ে যাবে, যেহেতু আমাদের সমাজে অন্যায় ভরপুর। তাই সে পশ্চিমা বাতাসের অপেক্ষায় থাকে। এবং তার জীবনে এরকম একটা পশ্চিমা বাতাস আছে, সে একদিন তার হারানো নৌকা এরকম ক্ষুধার জন্য এরকম কি করে বিভিন্ন তার একটা হারানো নৌকা ক্ষুধার জন্য সে আরেকটা নৌকায় করে যায়। সুন্দর ওয়েদার ছিল, সে কখনো চিন্তাও করতে পারে নাই এখন একটা প্রাকৃতিক দুর্যোগ আসতে যাচ্ছে। এমন সময় সুন্দর ওয়েদার, তারপরে এমন একটা প্রাকৃতিক দুর্যোগ আসলো, সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে তাকে কি করতে হয়, তাকে মারা যেতে হয়, তার নৌকা ডুবে যায়, সেও ডুবে মারা যায় পানিতে। 15 দিন পর তার লাশ উদ্ধার করা হয়, এবং তার যখন লাশ উদ্ধার করা হয় মৃতদেহ, তখন তার পকেটে ওই যে জন কিটস লিখে দিলাম না, এই জন কিটস এবং সফোক্লিসের কবিতার বই পাওয়া যায়। এ হচ্ছে পার্সি বিশি শেলি। এবং সে তার জীবনে নাস্তিকতা নিয়ে যে বই লিখছে, সে একটা বই লিখছিল দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম, মানুষের জীবনে কেন নাস্তিকতা দরকার। এই বইটা লেখার কারণে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আবার কি করে বহিষ্কার করে দেওয়া হয়, বুঝতে পারছেন? এবং তার বাবাও তাকে বের করে দেওয়া হয়, বের করে দেয় বাসা থেকে। কাকে? পিবি শেলি। তাহলে এখান থেকে আমরা তার টাইটেলগুলি লিখি। তাকে কি কি বলা হয়? তাকে বলা হয় রিভলিউশনারি পয়েট, রিভলিউশনারি পয়েট। তাকে কি বলা হয়? পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, হোপ অ্যান্ড কি রিজেনারেশন। তাকে কি বলা হয়? পয়েট অফ ওয়েস্ট উইন্ড, ওই যে পশ্চিমা বাতাস, হ্যাঁ, ওয়েস্ট উইন্ড। তাকে কি বলা হয়? একটু উপরে উঠো, সাবাস। তাকে কি বলা হয় বলেন তো? বিলিভার ইন কি অ্যাথেইজম, নাস্তিকতাবাদে বিশ্বাসী। সে ছিলেন নাস্তিকতাবাদেও বিশ্বাসী। তার মানে কি, কোন বইটা লেখার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বের করে দেয়? দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম, হ্যাঁ, বইটি লেখার জন্য তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বহিষ্কার কি করা হয়, কোন বইটার জন্য? দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম। ঠিক আছে? তারপর এখানে লেখেন তার লিটারেরি ক্রিটিসিজম মানে কি? সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। লিটারেরি ক্রিটিসিজম মানে কি? সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। হ্যাঁ, অক্সফোর্ড থেকে বহিষ্কার করা হয়। আব্দুল্লাহ আল মারুফ, থ্যাংক ইউ সো মাচ। দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম। মিতালি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। ওকে। জাহাঙ্গীর আলম, ভেরি গুড। জেকে মানে জন কিটস। হ্যাঁ। আর ডিফেন্স অফ পোয়েট্রি লেখেন। আর ডিফেন্স অফ কি পোয়েট্রি, এইটা ছিল তার সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। ঠিক আছে? তার বিখ্যাত যে কবিতাগুলি ছিল, তার একটা প্লে ছিল বিখ্যাত, প্লেটা আগে লিখে নিই আমরা। হ্যাঁ, একটা হচ্ছে সেন্সি, আর এটা হচ্ছে কি দ্য প্রমিথিউস আনবাউন্ড। ঠিক আছে? এই প্রমিথিউস আনবাউন্ডের পাশে 7 স্টার দিবেন। এই পিবি শেলির আবার একজন ওয়াইফ ছিলেন, তার ওয়াইফের নাম হচ্ছে মেরি শেলি। সে মেরি শেলি একটা উপন্যাস লিখছেন, সেটার নাম হচ্ছে দ্য মডার্ন প্রমিথিউস। তাহলে এখানে আমি লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে দ্য মডার্ন প্রমিথিউস। কত চমৎকার ইনফরমেশন দিচ্ছি, দেখছেন? এটা কার লেখা? এটা একটা নোভেল। কে লিখছে? মেরি শেলি। কত চমৎকার ভাই ইনফরমেশন দিচ্ছি। এই নোটগুলো যদি কাগজে যদি না লিখেন,
হ্যাঁ, খালি শুধু শুনেন, একটা সময় পরীক্ষার হলে আফসোস করবেন যে হ্যাঁ স্যার এগুলি পড়াইছে। আর এখান থেকে আপনারা যারা আমার লিটারেচার ক্লাস, গ্রামার ক্লাস রেগুলার করেন, তারা জানেন রাতুল স্যারের গ্রামার মানে ওই টপিকে যেগুলি পড়াবে একটা টপিক থেকে, এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় আসবে এবং আসেও। সেম লিটারেচার একই অবস্থা। অতএব ভাই এগুলো নোট করে রেখে দিয়েন, আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে ভাই, অনেক কাজে দিবে। ঠিক আছে, ওকে। বিলিভার ইন জাহাঙ্গীর আলম, হ্যাঁ ওকে। তারপরে দেখেন তার বিখ্যাত যে কবিতা আছে, পয়েমগুলি লেখেন। 1 নম্বর লেখেন অ্যাডোনাইস। ঠিক আছে, এটা ছিল তার কি এলিজি। লেখেন জন কিটসের মৃত্যুতে লেখা, জন কিটসের, ঠিক আছে এলিজি জন কিটসের মৃত্যুতে লেখা, মৃত্যুতে লেখা, জন কিটসের মৃত্যুতে লেখা। 2 নম্বর লেখেন ফটাফট ইম্পর্টেন্ট অজয় মেন্ডিয়াস, অজয় মেন্ডিয়াস। 3 নম্বর লেখেন অট্টু দ্য স্কাইলার্ক, স্কাইলার্ক। তারপর লেখেন অট্টু ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড, অট্টু ওয়েস্ট উইন্ড। তারপর লেখেন হচ্ছে দ্য ক্লাউড, দ্য ক্লাউড। আরেকটা লেখেন হচ্ছে রিভোল্ট অফ ইসলাম, রিভোল্ট অফ ইসলাম। এটা হচ্ছে তার বিখ্যাত কবিতা। কি কি কবিতা? অ্যাডোনাইস, হ্যাঁ কি কি কবিতা? অ্যাডোনাইস, অজয় মেন্ডিয়াস। তারপর কি অজয় মেন্ডিয়াস হচ্ছে তার সনেট জাতীয় কবিতা। কি জাতীয় কবিতা? সনেট জাতীয় কবিতা। এবং এখানে একটা অর্গানের কথা বলা হয়েছে, সেটা কি ফেস। কি অ্যাডোনাইস, অজয় মেন্ডিয়াস, তারপর কি অট্টু দ্য স্কাইলার্ক, অট্টু দ্য ওয়েস্ট উইন্ড, আর কি দ্য ক্লাউড, রিভোল্ট অফ ইসলাম, রিভোল্ট অফ ইসলাম। কিভাবে মনে রাখবো তাহলে এই জিনিসটা একটু খেয়াল করি, একটু ভালো মতো খেয়াল করি। এই অ্যাডোনাইস হচ্ছে তার একটা এলিজি। এলিজি মানে কি জানেন? কারোর মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় সেটাকে আমরা বলি এলিজি। কি বলছি বলেন? কারোর মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় সেটাকে আমরা বলি কি এলিজি। বুঝতে পারছি? আ মনফুল পোয়েম, লিটারেট ট্রান্সলেট ভাষায় আমরা এটাকে বলি আ মনফুল পোয়েম। কারোর মৃত্যুতে যখন কোনো কবিতা লেখা হয় সেটা হচ্ছে আমরা বলি এলিজি। আ মনফুল, শোকাবহ কোনো কবিতা। কার মৃত্যুতে লিখছে? জন কিটস। এই এলিজি শব্দটা, আনফিনিশ শব্দটা, এগুলো যদি কখনো থাকে আপনাকে ধরেই নিতে হবে এগুলি থেকে পরীক্ষা 1 মার্ক আসবেই লিটারেচারে যখন এগুলো আমরা পড়বো। ঠিক আছে, ওকে। স্যার আপনার গ্রামার ক্লাসও চাই? ইনশাল্লাহ ক্লাস সবই পাবেন। হ্যাঁ, এখন আপাতত এটাই নিয়ে আমরা ব্যস্ত থেকে ধাপে ধাপে সবই পাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে অজয় মেন্ডিয়াস। এটা কোন ধরনের কবিতা? তার সনেট জাতীয় কবিতা। এবং এখানে একটা অর্গানের কথা বলা হয়েছে, সেটা ফেস। এখন দেখেন কিভাবে মনে রাখবো। এখানে কি বলা আছে দেখেন তো, অ্যাডোনাইস এবং অজয় মেন্ডিয়াস। কি বলছে বলেন তো? অ্যাডোনাইস এবং অজয় মেন্ডিয়াস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। কি বলছে বলেন? অ্যাডোনাইস এবং অজয় মেন্ডিয়াস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। আই রিপিট, অ্যাডোনাইস। আমার সাথে সাথে বলেন, সাথে সাথে বলেন, বলেন অ্যাডোনাইস। মুখ নড়ান সবাই, বলেন অ্যাডোনাইস এবং অজয় মেন্ডিয়াস। বলেন, মুখ নড়ান। অ্যাডোনাইস এবং অজয় মেন্ডিয়াস আকাশে বাতাসে মেঘের উপর ঘুরে বেড়াচ্ছে। বাস, এই শব্দগুলো যেখানে থাকবে চোখটা বন্ধ করে পিবি শেলের মধ্যে ঢুকাই দিবেন, অন্য কথা ঢুকায়েন না। ঠিক আছে, উদর পিন্ডি বুদর গাড়ে দিয়েন না, যার যার পিন্ডি তার তার গাড়ে দিবেন। ঠিক আছে, এখন লেখেন কোটেশন। শ্যামল স্যার, ইফ উইন্টার কামস, তারপর ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ফার বিহাইন্ড। কত চমৎকার একটা কথা বলছে দেখছেন? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শীতকাল মানে দুঃখ যদি আসে, সুখ কি আসলে বেশি দূরে কিনা? তার মানে কি দুঃখের পরেই সুখ আসতেছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ওকে। জাহাঙ্গীর আলম জব মেরেছে, একদিন আপনার গ্লামাস করেছে, অসাধারণ লাগছিল, থ্যাংক ইউ সো মাচ, আবার নিব ইনশাল্লাহ। ওকে। লেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন, এটার পাশে দিবেন হচ্ছে 100 স্টার। কি দিবেন? 100 স্টার। ঠিক আছে, তারপর লেখেন নাম্বার 2, আওয়ার সুইটেস্ট songs are those that tell of the saddest thought.
সেই গানগুলি আমার আপনার বেশি ভালো লাগে, যেগুলোতে স্যাডেস্ট কথাবার্তাগুলি বলা হয়। কি কথাটা বলছে বুঝছেন? কি কথাটা বলছে। তারপর এখান থেকে সে আবার কি বলতেছে দেখেন, poets are the unacknowledged legislators in the world. দেখেন, ডিফেন্স অফ পোয়েট্রি, তার যে লিটারেরি ক্রিটিসিজম আছে সেখান থেকে লাইনটা নেওয়া। কি নামা দেখেন তো, পোয়েটস আর দ্য আনএকনোলেজড লেজিসলেটরস ইন দ্য ওয়ার্ল্ড। আনএকনোলেজ অস্বীকৃতভাবে, ঠিক আছে, লেজিসলেটর মানে আইন প্রণেতা, কবিতা তাদের সার্টিফিকেট দরকার নাই, তারা অস্বীকৃতভাবে হইলো তারা একটা ওয়ার্ল্ডের আইন প্রণেতা। তাদের এক একটা লেখনী, এক একটা শব্দচয়ন, এক একটা যে থিঙ্কিং পাওয়ার, এগুলি পুরো একটা সমাজ ব্যবস্থাটাকে কি করে ফেলে, পুরা চেঞ্জ করে ফেলে। Poets are the unacknowledged legislators in the world. এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আর ডিফেন্স অফ পোয়েট্রি থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? আর ডিফেন্স অফ পোয়েট্রি। এটা কি ছিল বলেন তো? আর ডিফেন্স অফ পোয়েট্রি তার হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। এই বুঝছি সবাই না আমি একাই বুঝছি? জাহাঙ্গীর আলম 100 লাভ, থ্যাংক ইউ সো মাচ। দুঃখের পরই সুখ আসে, ওকে। মিতালে মুন্নি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে। লাস্ট একজন রাইটার দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করব। এখানে লেখেন নাম্বার 7, লাকি 7 লেখেন লর্ড বাইরন, যার আরেক নাম হচ্ছে কি জর্জ গর্ডন। তার জন্ম হচ্ছে 1788, তার মৃত্যু হচ্ছে 1824। 36 বছর বয়সে জ্বরে মারা যায়। কত বছর বয়সে? 36 বছর বয়সে জ্বরে মারা যায়, মাথা রাখবো, ঠিক আছে। সে হচ্ছে আমরা জানি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি আমাদের কাজী নজরুল ইসলাম, ইংরেজি সাহিত্যের এরকম বিদ্রোহী কবিকে লর্ড বাইরন। 44তম বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে। হু ইজ কল্ড দ্য রেবেল পোয়েট ইন ইংলিশ লিটারেচার? কে আসবে? জর্জ গর্ডন বাইরন। লর্ড বাইরনের ফুল নেম হচ্ছে জর্জ গর্ডন, ঠিক আছে, জর্জ গর্ডন বাইরন। তার মানে কি ওনার টাইটেলটা আমরা কি লিখতে পারি? ওনাকে বলা হয় রেবেল পয়েট। কি বলা হয়? রেবেল পয়েট। এবং তাকে সেই সাথে আবার কি বলা হয়? ন্যাশনাল পয়েট ইন গ্রিস। গ্রিসের কি আপনার হচ্ছে জাতীয় কবি, বুঝতে পারছেন? গ্রিসের আবার কে? জাতীয় কবি, মাথা রাখবেন এগুলি। তারপর কি ডায়েট এট দ্য এজ অফ কি এট দ্য এজ অফ কত 36, ঠিক আছে। কিসে মারা যায়? ফিভার, জ্বরে মারা যায় উনি কিন্তু, হ্যাঁ 36 বছর বয়সে জ্বরে মারা যান। তার যে অনবদ্য সৃষ্টি সেটাই কি আমরা বলি কি লংগেস্ট ইপিক, হ্যাঁ, অথবা কি লংগেস্ট পোয়েম, যেটাই বলি আমরা সেটা হচ্ছে কোনটা বলেন তো? ডন জুয়ান। এটার পাশে লেখেন A.I, আজীবন ইম্পর্টেন্ট। লেখেন আজীবন ইম্পর্টেন্ট ডন জুয়ান, বুঝতে পারছেন? এই ডন জুয়ানের মধ্যে তার মোটামুটি পুরো লাইফ ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ইংরেজি সাহিত্যের একজনই ক্যারেক্টারলেস কবি, ক্যারেক্টারলেস মানে কি চরিত্রহীন কবি, সেটাই হচ্ছে আমাদের লর্ড বাইরন বা কি জর্জ গর্ডন, যার ফুল নেম জর্জ গর্ডন বাইরন। বুঝছি? এই ডন জুয়ান কবিতাটা পড়লেই সব বের হয়ে যাবে। আরেকটা লেখেন চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, ঠিক আছে। তারপর লেখেন তার শর্টেস্ট পয়েম কি জানেন? শি ওয়াকস ইন বিউটি। আপনারা যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট পড়ান বা কলেজ টিচার, তারা দেখবেন ইন্টারমিডিয়েট টেস্ট বইয়ের মধ্যে ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে কবিতাটা আছে, শি ওয়াকস ইন বিউটি, সে সৌন্দর্যের মাঝে হেঁটে বেড়ায়। চমৎকার একটা কবিতা। এখান থেকে আমরা থিম পড়াই। আমি যে কলেজে আছি সে কলেজে এগুলি আমাদের থিম পড়াইতে হয়, আমারই পড়াইতে হয়, ঠিক আছে। at the age of 36, ওকে। বাহ, আব্দুল্লাহ মারুফ, থ্যাংক ইউ সো মাচ। তার কোটেশনগুলি আমরা লিখবো। লেখেন নাম্বার 1, তার কোটেশনগুলি আমরা লিখবো নাম্বার 1, ঠিক আছে। Man's conscience is the oracle of God. তারপর লেখেন revenge is sweet, especially
টু ওম্যান, স্পেশালি কি টু ওম্যান। তারপর লেখেন প্লেজার ইজ সিন সামটাইমস, সামটাইমস সিন ইজ কি প্লেজার, সিন ইজ প্লেজার। তারপর লেখেন নাম্বার 4 মেন্স লাভ অফ, মেন্স লাভ অফ, মেন্স লাইফ, মেন্স লাইফ আ থিং অ্যাপার্ট, আ থিং অ্যাপার্ট। 40তম বিসিএস এর কোশ্চেন কোনটা জানেন? এই 4 নাম্বারটা আসছে 40 বিসিএস এ, ঠিক আছে 40 বিসিএস, হ্যাঁ এটা আসছে যে মেন্স কনসার্ন ইজ দ্য অরাকল অফ গড। বাকিগুলি দেখবেন। সে চমৎকার একটা কথা বলছে, রিভেঞ্জ প্রতিশোধ হচ্ছে এক ধরনের ভালো লাগার ব্যাপার যদি এটা নেওয়া হয় মহিলাদের উপর। আবার কি বলছে? প্লেজার ইজ সিন সামটাইমস সিন ইজ প্লেজার, যে আমরা জানি আনন্দ করা কি একটা খারাপ দিক, মাঝে মধ্যে খারাপটাই, এই খারাপ কাজটাই আনন্দের হয়ে যায়। অনেকে দেখবেন যে গায়ে হলুদ অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে হ্যাঁ অনেক ধরনের জিনিস খায়, তারা জানেন এটা পাপ, কিন্তু মাঝে মধ্যে পাপটাই তাদের কাছে আনন্দের মনে হয়। এই জিনিসটা সেখানে উল্লেখ করছে। তারপর কি মেন্স লাভ ও মেন্স লাইফ আর থিং অ্যাপার্ট। ঠিক আছে, সবাই এতটুকু বুঝতে পারছে কিনা কনফার্ম করবেন। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন। জয়কারা যা, নয়কারে না, বয়স্কারে বে, দন্তন্য। হ্যাপি কি লার্নিং। দেখেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। মেনি মেনি থ্যাঙ্কস আপনাদের সবাইকে। কোন কারণে? প্রত্যেকটা স্টুডেন্ট 348 জন আছেন আপনারা এখানে লাইভে, পুরো 348 জন আছেন এবং সবাই মারাত্মক লেভেলে সুপার অ্যাক্টিভ ছিলেন। সবাই বুঝতে পারছে কিনা এটা কনফার্ম করবেন। আর আপনাদের 348 জন আছেন, কমেন্টস হচ্ছে 333, বুঝতে পারছেন? এরকম কমেন্টস একদম সব আজকে টাইমিং এরকম মিলানো। হ্যাঁ, সবকে থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকের জায়গায় বৃষ্টি পড়ছে, এর মধ্যে ক্লাস করতেছেন, আবার এখানেও ক্লাসটা দেখছেন ধৈর্য সহকারে, খুবই ভালো লাগলো। সারাদিন ক্লাসের পর আপনাদের এই যে অ্যাক্টিভনেস, তারপর হচ্ছে আপনাকে মানে সুপার অ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভ বললে ভুল হবে এটা, হ্যাঁ সাহিত্যের ভাষা যদি বলি, হ্যাঁ এটাকে আমরা বলি সুপার অ্যাক্টিভ। এই সুপার অ্যাক্টিভ যখন আপনারা থাকেন, আপনারা যখন এই কমেন্টসগুলি করেন ক্লাসটা, তখন আমাদের জন্য খুবই ইন্সপায়ার্ড, মানে আমরা ইন্সপায়ার্ড হই। ঠিক আছে, সবসময় থাকবেন ইনশাল্লাহ। রেগুলার রাত 9টার সময় এখানে চোখ রাখবেন। বাংলাদেশে সেরা সেরা যে টিচারগুলি আছে, টিচার প্যানেলগুলি আছে, এখানে হচ্ছে ক্লাসগুলি নিচ্ছে, অল সাবজেক্টে ক্লাসগুলি করবেন। একদম বাংলা থেকে আইসিটি থেকে শুরু করে ইংলিশ, সাধারণ জ্ঞান সব এখানে গুছিয়ে অর্গানাইজ করে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। সবাই একটু চোখ রাখবেন, ভালো মতো দেখবেন। হ্যাপি লার্নিং, সবাই ভালো থাকবেন। ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন 1 মিনিটের মধ্যে। কেমন লাগলো একটু জানাবেন, 1 মিনিটের মধ্যে জানাবেন। 349 জন। নাসির সুমন, অসাধারণ ক্লাস ছিল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাদের জামালপুরের প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে জামালপুর, আজকে আপনাদের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর নিয়ে একটা কথা উঠছিল আমাদের রায়হান স্যারের সাথে, জামালপুরের একজন চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাস নোটটা যেগুলো দিচ্ছে পারলে হারাই ফেলেন, ঠিক আছে? হ্যাঁ, চমৎকার করে লিখছে, এগুলো সুন্দর মতো গুছায় রাখেন, ভালো মতো করেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাপি লার্নিং।